স্টার্ট। গুড মর্নিং সবাইকে। থ্যাংক ইউ সো মাচ যারা অনলাইনে জয়েন করেছেন এন্ড ইন পার্সন যারা আছেন। সো আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর যে ব্যাপারটা নিয়ে গত ক্লাসে একটা টপিক শেষ করলাম, সেটা ছিল কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, রাইট? সো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আমরা এক্সাম কিট থেকে প্র্যাকটিসও করেছি যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থেকে আমাদের আসলে কি কি জিনিস কভার করতে হবে এক্সাম কিটের জন্য। ওকে, অ্যান্ড আজকে আমরা যেটা অলরেডি আপনাদেরকে বলেছিলাম যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, এইটার নলেজ পার্টটা আমরা শেষ করব, সাথে এটার কোশ্চেন গুলো আমরা প্র্যাকটিস করার ট্রাই করব, রাইট? ইফ ইউ গেট চান্স, যদি আমাদের আজকে সময় পাওয়া যায়, তাহলে হোয়াট আই উইল স্টার্ট IS2 এর যে ব্যাপারটা ইনভেন্টরি, ওটার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন হয়তো বা আমরা দিব, যে আসলে ইনভেন্টরিটা কিভাবে আসলো, এটার হিস্টোরিটা কি, অ্যাকচুয়ালি আমি পারচেস করলে কি হয়, সেটা আমি হয়তো বা লাস্টের 10-15 মিনিট, ইফ উই গেট টাইম, আই উইল ডিসকাস। ওকে, সো লেটস স্টার্ট উইথ রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। গত ক্লাসে আমরা অলরেডি বলেছি হোয়াট ইজ ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক কি? ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্কের কথাটা আমি কি বলছিলাম? ইট ইজ আ বেসিক স্ট্রাকচার, রাইট? ওকে, সো ইটস a structure to develop or to build something. যখন আমরা বলেছিলাম কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, হোয়াট ডাজ ইট মিনস, যে ইটস আ ফ্রেমওয়ার্ক অফ থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে আমাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে প্রিপেয়ার করতে হয় এইটার একটা বেসিক গাইডেন্স প্রোভাইড করে, অ্যালং উইথ আমার, যেটার উপর বেস করে IS IFRS গুলো অ্যাকচুয়ালি আমরা হয়তো বা ডেভেলপ করা হয়। ওকে, নাও এই যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এটা তো আর IS IFRS, এটা তো আর এমনি এমনি কেউ ইস্যু করে না, এটা কেউ না কেউ তো রেগুলেট করে, রাইট? তাহলে ফার্স্ট অফ অল আমরা একটু রেগুলেশনটা বলতে কি বুঝি, রেগুলেটরি বলতে কি বুঝি, সেটা আমরা বোঝার ট্রাই করি। দেখেন, IS IFRS কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এটা কেউ না কেউ তো গভর্ন করে, কেউ না কেউ তো এটা ইস্যু করে, কেউ না কেউ এটা তো ডেভেলপ করে। তো এই যে IS IFRS এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এটা কারা ইস্যু করে, কারা গভর্ন করে? IASB। এখন দেখেন, এখানে কেন রেগুলেটরিটা দরকার? যদি কোনো রেগুলেটরি না থাকতো, অর কোনো রেগুলেটর না থাকতো, আপনার কি মনে হয় এই যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো গ্লোবালি একই রকম ভাবে ফলো করা হইতো? মানে এটার অবজেক্টিভিটিটা কি ঠিক থাকতো? যে যার মতো করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতো, আপনি আপনার মতো করে করতেন, আপনি আপনার মতো করতেন, আমি আমার মতো করে করতাম, রাইট? যখনই কোনো একটা রেগুলেশন এখানে এস্টাবলিশ করা হয়েছে, যখনই কোনো একটা রেগুলেশন এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে, তার মানে এটার মধ্যে একটা হারমোনাইজেশন, একটা সিমিলারিটি, একটা কম্পারেটিভলি ব্যাপার চলে আসে। আদারওয়াইজ এই রেগুলেটরিটা না থাকলে কিন্তু আমাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে অবজেক্টিভটা, যেটার উপর বেস করে ডিসিশন মেক করা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এতটা ইজিয়ার হইতো না, যে যার মতো করে ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং করতো, রাইট? আমরা জানি ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং এর ব্যাপারটা, মানে ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং মানে হচ্ছে আমি আমার কোনো স্ট্যান্ডার্ড ফলো করার কোনো থাকবে না, আমি স্ট্যান্ডার্ডটাকে যত পারি ডেভিয়েট করে আমি আমার মতো করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে ম্যানিপুলেট করব, এন্ড যেটা কখনোই আমার ট্রু অ্যান্ড ফেয়ার ভিউটা দিবে না। So, এই ক্রিয়েটিভ অ্যাকাউন্টিংটা যত কমানো যায়, এই ক্রিয়েটিভ অ্যাকাউন্টিংটা যত এলিমিনেট করা যায়, এইটার জন্যই বেসিক্যালি এই রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। তাহলে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক হচ্ছে, আমরা যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা বললাম, আমরা যে IS IFRS এর নামগুলো শুনলাম, এই IS IFRS কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক যারা রেগুলেট করছে, তাদের স্ট্রাকচারটা আমরা একটু জাস্ট দেখবো। বুঝাইতে পারছি কথাটা? যেমন IASB তো আর একা কাজ করে না, তাদের অফকোর্স আরো করেসপন্ডিং কোন একটা বোর্ড থাকতে পারে, কোনো কমিটি থাকতে পারে, মেবি IASB কে তো কেউ না কেউ মনিটর করে, তার কোন একটা হয়তো বা মানে অথরিটেটিভ বডি থাকতে পারে। তো আমরা এই স্ট্রাকচারটা দেখবো। তো আমরা অ্যাকচুয়ালি কি কি দেখবো সেটা একটু জাস্ট এট এ গ্ল্যান্স দেখে নিই, যে রেগুলেটরি ফ্রেমওয়ার্কের স্ট্রাকচারটা, যে IASB কি করে, IASB কে কারা সাপোর্ট করে, IASB কার কাছে রিপোর্ট করে। ওকে, সাথে আরেকটা জিনিস একটু নতুন করে আপনারা লিখে রাখেন, ISSB, এটা হয়তো বা এই নোটে থাকে নাই, ছিল না। ISSB, আমরা রিসেন্টলি একটা টার্ম খুব শুনি, সাস্টেনেবিলিটি, শুনি না? তো আমরা যারা অ্যাকাউন্টেন্ট, তারা কিন্তু শুধু এখন শুধু নাম্বার নাম্বার নিয়ে আমরা আসলে চিন্তা করি না, নাম্বারের বাইরে আমাদের সোসাইটির যেই কর্পোরেট গভর্নেন্স, আমাদের যেই
আপনার এনভায়রনমেন্টের যে ইম্প্যাক্ট, এগুলা সবকিছু আমরা কনসিডার করার জন্য আমাদের বিজনেসের কি ইম্প্যাক্ট আছে, এই যেটা আমরা বললাম ইএসজি, যেটা এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স, সেইটা আমরা কিভাবে রিপোর্ট করব, এইটার জন্য আমার নতুন একটা বোর্ড করা হয়েছে, যেটাকে আমরা বলছি আইএসএসবি। এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সাস্টেনেবিলিটি ইন্টারন্যাশনাল সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ড বোর্ড। এটা আইএসবি, হ্যাঁ। এবং এদের কাজ হচ্ছে, একটু লেখেন, আমি এইটা জাস্ট আলাদা করে কেন লিখে দিচ্ছি, এই সাস্টেনেবিলিটি নিয়ে আলাদা একটা টেকনিক্যাল আর্টিকেল আছে, এটা আমি জাস্ট এন্ড অফ দ্য কোর্সে আপনাদের কেন দেখাই দিব। ওকে, সো লেখেন, দে ইস্যুস সাস্টেনেবিলিটি আইএসবি, দে ইস্যুস sustainability related standards such as ISSB 1 and ISSB 2। আপাতত এই দুইটা স্ট্যান্ডার্ড ইস্যু করা হয়েছে ফ্রম ইন্টারন্যাশনাল সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ড বোর্ড থেকে, দেখা যাচ্ছে। ওকে, সো এটা একটু লিখে রাখেন, উইল কভার লেটার। মানে এটা আমরা আসলে সাস্টেনেবিলিটির যে পুরো ব্যাপারটা, এটার একটা সামারি হয়তো বা আমরা একটা টেকনিক্যাল আর্টিকেল, এটা আগে ছিল না আমাদের এফআর সিলেবাসে, ইট ইজ জাস্ট আ নিউ ইনক্লুশন, মানে জাস্ট রিসেন্টলি এটা ইনক্লুড করা হয়েছে। তো এখান থেকে একটা দুটো অবজেক্টিভ অনেক সময় চলে আসে, সো এই জন্য আমরা এটা একটু জাস্ট স্টার্ট দিয়ে রাখি, আমরা একটু পরে এটা কভার করবো, লাইক আমরা পুরো কোর্স শেষ হওয়ার শেষের দিকে। এখন আমরা রেগুলেটরি ফ্রেমওয়ার্কে কি কি জিনিস শিখবো সেটা আমরা একটা করি। নাম্বার ওয়ান কন্টেন্ট হচ্ছে, আমরা রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা দেখব। কন্টেন্ট লিস্ট যদি আমি বলি, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক মানে যেটা আমি বলছিলাম যে আমার এই যে আইএএসবি, আইএফআরএস ফাউন্ডেশন, তারপর হচ্ছে আমার আইএফআরএস ইন্টারপ্রিটেশন কমিটি অ্যান্ড আইএফআরএস অ্যাডভাইজরি কমিটি। ওকে, এইটা আমরা জাস্ট এট এ গ্লান্স দেখবো যে আমার আইএসবি টা অ্যাকচুয়ালি কাদের সাথে কাজ করে, কি কি কাজ করে, এবং আইএসবি কে হেল্প করার জন্য আরো দুইটা যে কমিটি আছে, ইন্টারপ্রিটেশন কমিটি, অ্যাডভাইজারি কমিটি, এন্ড তারা কাকে রিপোর্ট করে, অ্যালং উইথ ওই যে যেটা আমি বলছিলাম যে আইএসবি এর ব্যাপারটা এখানে কনসিডারেশনে চলে আসবে। সেকেন্ড আমরা দেখব, মানে এরপরে আমরা দেখব স্ট্যান্ডার্ড সেটিং প্রসেস, মানে আইএস অর আইএফআরএস স্ট্যান্ডার্ডসটা কিভাবে সেট করা হয়। মানে সে আমরা যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলা পেয়ে থাকি, সেই স্ট্যান্ডার্ড গুলা কি প্রসেসে, যেটাকে আমরা ডিউ প্রসেস বলি, কি প্রসেসের মাধ্যমে আমাদের স্ট্যান্ডার্ড গুলো পাবলিশ হয়, এটা আমরা দেখব যে কি কি স্টেপ অ্যাকচুয়ালি ফলো করে আইএএসবি। ওকে, ডিউ প্রসেস বাই আইএএসবি। এরপর আমরা আরেকটা ছোট্ট জিনিস দেখব, এটা আসলে আপনাদের জন্য ওভারঅল অ্যাকাউন্টিং এর যেই আমরা গ্লোবালি স্ট্রাকচারটা বলি, মানে অ্যাকাউন্টিং এর আমরা বলছিলাম গত ক্লাসে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের গ্লোবালি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা দুই রকমের হয়। একটা হচ্ছে রুলস বেসড, যেটা বেসিক্যালি ইউএস ফলো করে, ইউএস গ্যাপ যেটা, ভার্সেস
প্রিন্সিপাল বেসড অ্যাকাউন্টিং অ্যাপ্রোচ। মানে রুলস বেসড অ্যাকাউন্টিং অ্যাপ্রোচ কি, প্রিন্সিপাল বেসড অ্যাকাউন্টিং অ্যাপ্রোচ কি, রুলস বেসড অ্যাকাউন্টিংটা আমরা কিভাবে ম্যানেজ করে থাকি আর কিভাবে অ্যাকাউন্টিংটা ফলো হয় এবং এখানে কি কি ফিচার অ্যাকচুয়ালি আমাকে মাথায় রাখতে হয়, এন্ড প্রিন্সিপাল বেসড। যেমন আমার মনে পড়ে গত ক্লাসে আপনাদেরকে একটা আমি এক্সাম্পল দিয়েছিলাম রিগার্ডিং সৌদি আরবের যেই বিচার ব্যবস্থা, যদি ওইখানে কেউ চুরি করে তাহলে কি করা হয়, হাত কেটে দেওয়া হয়, ভার্সেস বাংলাদেশে এটা অনেক জাজমেন্টাল, রাইট? সো ওই ওই এক্সাম্পলটা আমরা এখানে একটু মাথায় রাখার ট্রাই করবো, যে রুলস বেস ভার্সেস প্রিন্সিপাল বেস। ওকে, সো রেগুলেটরি ফ্রেমওয়ার্কের চ্যাপ্টার থেকে এই জিনিসগুলাই আমরা দেখব। আমাদের একটা একটা করে যদি আমরা এখন যাই আপনাদেরকে একটু জাস্ট গাইডেন্স গুলো দেওয়ার জন্য, এন্ড যারা অনলাইনে আছেন তারাও একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনবেন। অনলাইনে আজকে কেন জানি শুধু রাসেল ভাই জয়েন করছে, হোয়াট হ্যাপেন টু আদার্স, কেউ ঘুম থেকে উঠে নেয় নাকি? ক্লাস তো ছিল আমাদের, আমাদের অ্যানাউন্সমেন্টে তো কোনো প্রবলেম ছিল না। ওকে, এই যে স্ট্যান্ডার্ড সেটিং প্রসেস, এটা আমরা একটু পরে দেখবো। ওকে, আমরা আগে এই যে যেটা আমরা বলছিলাম যে রেগুলেটরি ফ্রেমওয়ার্কের যে স্ট্রাকচারটা, সেটা আমরা একটু দেখে আসি। ওকে, ইউ সি দ্য স্ট্রাকচার, একদম টপ আপার দ্য বোর্ড কে থাকতেছে? আইফারএস ফাউন্ডেশন। ওকে, সো ইফ ইউ সি দ্য স্ট্রাকচার, আইফারএস ফাউন্ডেশন তারা ওভারসি করে অ্যাকচুয়ালি আইএসবি কে, along with IFRS ইন্টারপ্রিটেশন কমিটি, IFRS অ্যাডভাইজারি কমিটি। ওকে, নাও আমরা অ্যাকচুয়ালি কি আমরা অ্যাকচুয়ালি কি দেখতেছি, যে আলটিমেটলি আইএফআরএস কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এটা কারা ইস্যু করবে? এটা ইস্যু করার রেসপন্সিবিলিটি কার? আইএসবি, রাইট? তাহলে আইএসবি আলটিমেট এই কাজটা ঠিকঠাক মতো করতেছে কিনা এটা কে ওভারসি করবে? আইএফআরএস ফাউন্ডেশন। বুঝতে পারছি কথাটা? এন্ড আইএফআরএস ফাউন্ডেশন এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রফিট মেক করে না, আর এটা প্রফিট করার জন্য অ্যাকচুয়ালি হয় না। যেমন আপনি খেয়াল করেন, আমরা যে আইএফআরএস গুলো ইউজ করতে পারতেছি, এটার জন্য কি আমাকে কোনো টাকা দেওয়া লাগতেছে? বাট আমি কিন্তু ইনডিরেক্টলি কন্ট্রিবিউট করি এখানে। জানেন কিভাবে? এই যে আপনি এসএসসি এর সাবস্ক্রিপশন ফি গুলো দেন না, এই এসএসসি সাবস্ক্রিপশন গুলো ওরা কি করে, ওরা এই ধরনের বিভিন্ন যারা ডেভেলপমেন্ট অথরিটি আছে তাদেরকে তাদের ডোনেশন অথবা তাদেরকে ফান্ডিং করতে হয় সামটাইম। তাহলে আইএফআরএস এই যে তারা যে চলবে, তাদের যে অপারেশনটা রান হবে, আইএফআরএস এর একটা হিউজ মানে দারুণ একটা ওয়েবসাইটও আপনারা দেখবেন যেখানে সবকিছু এগুলা পাবেন, ifrs.org। এটা জাস্ট আপনাদের মানে কমন আইডিয়ার জন্য, যে বেসিক্যালি আইএফআরএস যে কাজগুলা করে এটা আপনি কোত্থেকে দেখতে পারবেন, কি কি কাজ হয় এবং কিভাবে তারা অ্যাকচুয়ালি স্ট্রাকচার করে। হ্যাঁ, ifrs.org চলে আসে। ওকে, এই যে গ্লোবালি ওরা এত কাজ করে, ওদের টাকা দরকার হয় না? এই ফান্ডিংটা কি আইএসবি নিজে ম্যানেজ করে না আইএফআরএস ফাউন্ডেশন ম্যানেজ করে? কি মনে হয়? আইএফআরএস ফাউন্ডেশন। সো আইএফআরএস ফাউন্ডেশনের কাজ হচ্ছে বেসিক্যালি এই জায়গাটাতে দে এনশিওর যে আইএসবি বোর্ডে কারা কারা মেম্বার থাকবে, রাইট? মানে মেম্বার কারা হবে, ফান্ডিংটা কিভাবে আসবে, এবং বোর্ডের যারা মেম্বাররা আছে মানে আইএসবি বোর্ডে যারা আছে তারা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা সেটা ওভারসি করা। বুঝতে পারছি আইএফআরএস ফাউন্ডেশনের কাজ? তাহলে আইএফআরএস ফাউন্ডেশন ওভারসি করবে আইএএসবি কে, অ্যাজ ওয়েল অ্যাজ আরো দুইটা কমিটির কথা আমরা যে বললাম, একটা হচ্ছে অ্যাডভাইজারি কাউন্সিল আর অ্যাডভাইজারি কমিটি, আর একটা হচ্ছে ইন্টারপ্রিটেশন কমিটি। ক্লিয়ার? এখানে একটা জিনিস একটু মনে রাখতে হবে, এই যে অ্যাডভাইজারি কাউন্সিল আর কমিটি, ইন্টারপ্রিটেশন কমিটি, এরা ফাউন্ডেশনকেও রিপোর্ট করতে হবে এদের, অ্যাজ ওয়েল অ্যাজ আইএএসবি কেও রিপোর্ট করতে হবে। কেননা আইএএসবি অ্যাকচুয়ালি হচ্ছে স্ট্যান্ডার্ডটা ইস্যু করবে, সো আইএএসবি কে অ্যাডভাইস করার জন্য, অ্যাসিস্ট করার জন্য তার আরো দুইটা লেফট হ্যান্ড এন্ড রাইট হ্যান্ড আছে, একটা হচ্ছে অ্যাডভাইজারি কাউন্সিল, একটা হচ্ছে ইন্টারপ্রিটেশন কমিটি। ক্লিয়ার? তাহলে আমরা এখানে টোটাল কয়টা কনসার্ন দেখলাম আর কয়টা অথরিটি দেখলাম? চারটা। তার মানে একদম টপ অ্যাপেক্স বডিকে আইফারএস ফাউন্ডেশন। তার কাজ কি দেখেন লেখা আছে, তার কাজ হচ্ছে আমার যেই বোর্ডের মেম্বার হবে তাদের ওভারসি করা, তাদের ফান্ডিং ম্যানেজ করা, বোর্ডের মেম্বার কারা হবে তাদেরকে বাদ দিবে, তার মানে আইএএসবি বোর্ডে কে থাকবে কে থাকবে না, অ্যাপয়েন্টমেন্টটা এটা অ্যাকচুয়ালি কে ওভারসি করে? আইফারএস ফাউন্ডেশন, রাইট?
দেন আমরা আসি আইএসবি তে। এখন হচ্ছে আমার মেইন, আমি যার স্ট্যান্ডার্ড নিয়ে অ্যাকচুয়ালি মানে ফলো করছি অথবা কাজ করছি। সো আইএসবি তাদের মেইন কাজটা কি, মানে তারা অ্যাকচুয়ালি কি করে? ফার্স্ট অফ অল তারা স্ট্যান্ডার্ড সেট করে, রাইট? যদি কোনো স্ট্যান্ডার্ডে কোনো ইস্যুস থাকে সেটা তারা আপডেট করে, ডেভেলপ করে, রাইট? ওকে। আর কি কাজ করে মানে আপনাদের মনে হয়? আইএসবি স্ট্যান্ডার্ড সেট করেই বসে থাকলো, নাকি সরি মনিটরিং করে? আরেকটা বড় কাজ হচ্ছে এই যে আইএএস আইএফআরএস, ইজ ইট আ লোকাল স্ট্যান্ডার্ড অর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড? তাহলে বাংলাদেশের যারা স্ট্যান্ডার্ড সেটার্স বডি আছে তাদের সাথে ও লিয়াজও করতে হয় না? কারণ আপনারা জানেন এটা, আই বিলিভ, যে বাংলাদেশে কিন্তু আগে বিএএস বিএফআরএস ফলো করা হতো, বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। বাট এখন কিন্তু আর বিএএস বিএফআরএস ফলো করা হয় না, এখন কিন্তু বাংলাদেশে আইএস আইএফআরএস ফলো করে। তাহলে এই যে লিয়াজুটা, এই যে হারমোনাইজেশনটা, এটা অফকোর্স আইএএসবি থেকে এই লিয়াজুটা হারমোনাইজেশনটা করা হয়েছে বাংলাদেশের সাথে, আদারওয়াইজ তো আর বাংলাদেশ এটা অ্যাপ্লাই করতো না, রাইট? তাহলে এই কাজটাও কে করে? আইএস আইএসবি করে। বুঝতে পারছি কথাটা? তাহলে আইএসবি কি করতেছে? কোন স্ট্যান্ডার্ড সেট করতেছে, স্ট্যান্ডার্ড ডেভেলপ করতেছে, অ্যাজ ওয়েল অ্যাজ ওই স্ট্যান্ডার্ডটা যেন গ্লোবালি ইউজ হয়, তার জন্য যারা ন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেটার্স বডি আছে, যেমন বাংলাদেশে, সিঙ্গাপুরে, অন্য অন্য যে কোনো দেশে যদি আপনি বলেন, প্রত্যেকটা দেশের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যারা সেট করে তাদের সাথে তারা লিয়াজো করে এই তাদের আইএসআইএফআরএস টা প্রমোট করে দেন ওইখানে অ্যাপ্লাই করা হয় যেন সেটা এনশিওর করে। বুঝতে পারছি কথাটা? ক্লিয়ার? তাহলে আমরা একটু এট এ গ্লান্স দেখে ফেলি যে আইএসবি কি কি কাজ করে। দেখেন এখানে লেখা আছে আইএসবির কাজ কি, ডেভেলপ নিউ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, বললাম আমরা এই কথাটা। ওকে। এরপর লিয়াজো উইথ ন্যাশনাল স্ট্যান্ডার্ড সেটিং বডি টু প্রমোট কনভার্জেন্স অফ আই ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। কনভার্জেন্স বলতে আমার এই যেটা আমি বললাম যে হারমোনাইজ করা। ক্লিয়ার? তাহলে এই কাজটা অ্যাকচুয়ালি কে করে? আইএএসবি। তার মানে দেখেন অনেক সময় আপনাকে অবজেক্টিভ টেস্ট কোশ্চেনে কিন্তু এটা বলতে পারে, ইউ ফেল্ট লাইক যে এই কাজটা আইএফআরএস ফাউন্ডেশন করে, বাট এই কাজটা কিন্তু আইএফআরএস ফাউন্ডেশন করে না, এটা আইএএসবি করে। বুঝতে পারছি কথাটা? ক্লিয়ার? ওকে। এখন আসেন, আইএএসবি একটা স্ট্যান্ডার্ড সেট করলো, সে আমরা রিসেন্ট স্ট্যান্ডার্ড যদি বলি, ধরেন আইএফআরএস 18, আইএফআরএস 18। এখন এই যে আইএফআরএস 18টা তারা ইস্যু করলো, আপনার কি মনে হয় এই আইএফআরএস 18 ইস্যু করার পর যারা ইউজার আছি আমরা, মানে যারা বেসিক্যালি এটাকে ইউজ করবে, যারা পাবলিক অ্যাকাউন্টেন্ট অথবা যারা স্ট্যান্ডার্ড অ্যাপ্লাই করে বিভিন্ন ধরনের কাজ করবে, তারা কি অটোমেটিক্যালি এটা বুঝে যায়? এটাকে কি করতে হয়? অ্যানালাইজ করতে হয়, ইন্টারপ্রিয়েট করতে হয়, এটা অ্যাপ্লিকেশনটা যেন ঠিক মতো হয় সেটা এনশিওর করতে হয়, রাইট? এই কাজটা করার জন্য আইএএসবির একটা সাপোর্টিং হ্যান্ড আছে, যেটাকে আমরা বলি ইন্টারপ্রিটেশন কমিটি। ইন্টারপ্রিটেশন কমিটি তাহলে হচ্ছে ওর কাজটা হচ্ছে ফ্রন্ট এন্ডে, মানে হচ্ছে আইএস ইস্যু হওয়ার পর আর আইএস ইস্যু করার পর এটা যেন প্রপারলি অ্যাডভাইস করা হয়, অ্যাপ্লাই করা হয়, এবং অ্যাপ্লিকেশনের জায়গায় যদি কোথাও কোনো ফিডব্যাক থাকে ডেভেলপ করার, ইমপ্রুভ করার, তাহলে এই ফিডব্যাকটা আমি কাজ হতে পাবো ইন্টারপ্রিটেশন কমিটি। ওকে। এবং আপনারা ওয়েবসাইটে গেলেও দেখতে পারবেন, গুগলে গেলেও দেখতে পারবেন যে আইএফআরআইসি নামে, মানে আইএফআরআইসি যদি আপনি দেন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ইন্টারপ্রিটেশন কমপ্লায়েন্স অর ইন্টারপ্রিটেশন কমিটি, আইএফআরআইসি, যেমন আইএসআইএফআরএস যেরকম আছে এরকম আইএফআরআইসিও আছে, যেগুলাতে আপনি ফিডব্যাক গুলা পান যে কোন কোন স্ট্যান্ডার্ডের কি কি ফিডব্যাক আছে। বাট আমাদের এক্সামের জন্য আইএফআরআইসি ইটস নট আ ফাইনাল থিং, সো এক্সামের জন্য আমরা আইএফআরআইসি কখনোই ইউজ করি না অথবা ফলো করি না। তো আমাদের আলটিমেট স্ট্যান্ডার্ডটাই হচ্ছে আইএসআইএফআরএস। বাট আইএসআইএফআরএস এর যখন অ্যাপ্লিকেশন হয়, অ্যাপ্লিকেশনটা এখানে আমাকে কে হেল্প করে? ইন্টারপ্রিটেশন কমিটি। এবং অ্যাপ্লিকেশন করতে গেলে ওইখানে যদি কোনো ট্রেনিং লাগে, ওইখানে যদি কোনো অ্যানালাইসিস লাগে, ইন্টারপ্রিটেশন লাগে, সেটাও কে এনশিওর করে? ইন্টারপ্রিটেশন কমিটি। এবং ওই অ্যাপ্লিকেশনের সময় যদি কোনো ফিডব্যাক থাকে, মানে ফিডব্যাক মানে আমি বুঝাচ্ছি যে ওই আইএফআরএস এর যদি কোনো ডেভেলপমেন্ট দরকার হয়, ফার্দার কোনো অ্যামেন্ডমেন্ট দরকার হয়, এটা আমি কার মাধ্যমে জানতে পারতেছি? ইন্টারপ্রিটেশন কমিটি। বুঝতে পারছি কথা? ক্লিয়ার?
তাহলে দেখেন ইন্টারপ্রিটেশন কমিটি কি কি করে দেখেন, অ্যাসিস্ট আইএএসবি টু এস্টাবলিশ ইমপ্রুভ স্ট্যান্ডার্ড, যেটা আমরা বললাম, রাইট? ইস্যু ইন্টারপ্রিটেশনস, যেটা আমরা বললাম আইএফআরআইসি, নোন অ্যাজ আইএফআরআইসি, which provide timely guidance on emerging accounting issues not addressed in full standard, মানে যেটা আইএসএ প্রপারলি অ্যাড্রেস করা হয় নাই, সেটা আমি কোত্থেকে জানতে পারবো? আইএফআরআইসি থেকে। বাট আমাদের জন্য আইএফআরআইসি আসলে অ্যাপ্লাই করাটা জানাটা ইম্পর্টেন্ট না, বিকজ এটা আমাদের জন্য এক্সামিনেবল না। বুঝতে পারছি কথাটা? এন্ড ফাইনালি ও কি করে, এই যে আমার ন্যাশনাল কনভার্জেন্স গুলা করে না, ইন্টারন্যাশনাল ন্যাশনাল কনভার্জেন্স, এখানেও আইএফআরআইসি হেল্প করে। ক্লিয়ার কথাটা? তাহলে আমরা আইএসবির কাজ দেখলাম, আইএফআরআইসির কাজ দেখলাম। অন দ্য আদার হ্যান্ড, আপনি একটু জাস্ট লেফট সাইডে যদি চিন্তা করেন যে অ্যাডভাইজরি কাউন্সিল অর অ্যাডভাইজরি কমিটি, অ্যাডভাইস করা মানে কি, মানে ওর অ্যাকচুয়ালি কাজটা কি? অ্যাডভাইজরি কাউন্সিল ও সর্ট অফ আইএসবি কে স্ট্র্যাটেজিক অ্যাডভাইস গুলো দেয়, স্ট্র্যাটেজিক অ্যাডভাইস গুলো দেয়। যেমন ও কোন টপিক নিয়ে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ডটা করতে পারে, ব্যাক এন্ডে যেটা আমরা বলি, এবং কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, মানে প্রায়োরিটি কোনটা বেশি, ওকে, দেন কোন স্ট্যান্ডার্ডের ইম্প্যাক্টটা কি হইতে পারে। এই যে স্ট্র্যাটেজিক যে অ্যাডভাইস গুলো, এইটা অ্যাকচুয়ালি ও কাছ থেকে পায়? অ্যাডভাইজরি কাউন্সিল থেকে। বুঝতে পারছি কথাটা? তাহলে অ্যাডভাইজরি কাউন্সিলের কাজ এবং ইন্টারপ্রিটেশনের কাজ কিন্তু এক না, ডিফারেন্সটা বুঝতে পারছেন? সো অ্যাডভাইজরি কাউন্সিলের কাজগুলো দেখেন, ও কি কি অ্যাডভাইস দেয়, যে আইএএসবির এজেন্ডা কি হবে, মানে টপিক কি হবে, কোন টপিকের উপরে ও অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ডটা বানানো যেতে পারে, কোনটা মোর প্রায়োরিটি, রাইট? নাম্বার টু, ইম্প্যাক্টটা কি হবে, যদি এই স্ট্যান্ডার্ডটা সে বানায় তাহলে এটার ইম্প্যাক্টটা কি হবে মার্কেটে। নাম্বার থ্রি, স্ট্র্যাটেজিক অ্যাডভাইস, যেটা আমরা বললাম। ক্লিয়ার? তাহলে অনেক সময় আপনাদের এক্সামে এই যে চারটা আমরা অথরিটি দেখলাম, ফাউন্ডেশন, আইএএসবি, আইএফআরএস ইন্টারপ্রিটেশন কমিটি এন্ড অ্যাডভাইজরি কাউন্সিল, এদের হয়তোবা কার কি রোল আপনাকে অবজেক্টিভ টেস্ট কোশ্চেনে বলতে পারে যে অ্যাডভাইজরি কাউন্সিল নিচের কোন কাজগুলো অ্যাকচুয়ালি ও অ্যাসিস্ট করে আইএএসবি কে। হয়তোবা বলতে পারে হোয়াট আর দ্য কি ফাংশন দ্যাট আইএএসবি ইজ conducted or it is processed by IASB. So এই টার্মগুলো আপনাকে তখন মাথায় রাখতে হবে। বুঝতে পারছি যে আপনি কি আইএসবি কে, আইএসবি কে নট ইন্টারপ্রিটেশন, আইএসবি কে অ্যাডভাইস করে, যে দেখেন লেখা আছে যে প্রোভাইড অ্যাডভাইস টু আইএসবি, প্রোভাইড অ্যাডভাইস টু আইএসবি। আমি কি ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা? রাসেল ভাই, আপনি কি বুঝতে পারলেন নাকি কোনো কনফিউশন আছে আপনার এখানে? অবশ্যই। ওকে, তাহলে আমরা ফ্রেমওয়ার্কটা দেখলাম। ফ্রেমওয়ার্কটা আমি আগে কেন দেখলাম, বিকজ আপনি এখন যে প্রসেসটা দেখবেন, মানে এখন প্রসেস বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে আপনার একটা আইএস আইএফআরএস কিভাবে ইস্যু হয়, এইটার যে স্টেপ বাই স্টেপ প্রসেসটা, এই প্রসেসটা আমরা এখন দেখব। এই প্রসেসটা দেখার সময় আপনি দেখবেন যে এই যে আমরা কাজ যে কথাগুলো বললাম না, এটার অনেকটুকু আপনি রিলেট করতে পারবেন, যে তাহলে এই যে আমার যে এজেন্ডা ঠিক করে দেওয়া, তাহলে এজেন্ডাটা অ্যাকচুয়ালি কে ঠিক করে দিবে? অ্যাডভাইজরি কাউন্সিল, রাইট? সো এই জিনিসটা আপনি রিলেট করতে পারবেন। তাহলে জাস্ট আমি আমি আমার মানে টেকনিক্যাল গ্রাউন্ডে যাওয়ার আগে আপনাদের থেকে আমি একটু জাস্ট বুঝতে চাই, সে আপনাদেরকে আমি দায়িত্ব দিলাম, মানে আপনাদেরকে আমি একটা দায়িত্ব দিলাম নতুন একটা স্ট্যান্ডার্ড ইস্যু করতে, আর নতুন একটা স্ট্যান্ডার্ড ইস্যু হবে, সেটা আমাকে জানাতে যে এটা আপনারা কিভাবে ইস্যু করবেন, একটা নতুন আইএস আপনারা বানাবেন। কি মনে হয় আপনারা কিভাবে বানাইতে পারেন, অথবা কিভাবে আপনারা বানাবেন, মানে আপনাদের ভিতরে কি কি জিনিস অ্যাকচুয়ালি ফলো করতে হবে বলে মনে হয় প্রসেসটা? আপনি একটু জাস্ট মানে ওয়ান বাই ওয়ান বলেন যে একটা নতুন স্ট্যান্ডার্ড আপনি সেট করবেন আর একটা নতুন স্ট্যান্ডার্ড আপনি ইস্যু করবেন, সেই ক্ষেত্রে আপনি অ্যাজ এ আইএএসবির মেম্বার, মানে আপনি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডের মেম্বার, সেইটাকে আপনি কিভাবে অ্যাকচুয়ালি ফলো করবেন, মানে আপনি আপনার কি কি প্রসেস ফলো করবেন। জাস্ট খুব টেকনিক্যাল হইতে হবে ব্যাপারটা তা না, আপনি আপনার কি মনে হয়?
ওকে, দেন আপনি ফার্স্টেই কি করবেন? ধরেন পলিসি ফলো করলেন, ফার্স্টেই আপনি কোন টপিকের উপর অথবা কোন এজেন্ডার উপর আইএস অর আইএফআরএস টা ইস্যু করবেন সেটা আপনাকে ফার্স্টে চুজ করতে হবে, টপিক চুজ করতে হবে নাকি? কারণ আপনি তো র্যান্ডম কোনো কিছু নিয়ে আইএস বানাচ্ছেন ব্যাপারটা তা না। যেমন আমি যদি বলি সে ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট, যেটা নিয়ে অলরেডি আইএস আইএফআরএস অলরেডি একটা কাজ করছে। ওকে, আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে আমি কোশ্চেনটা করা হয় না আসলে, বারবার যে জিনিসটা বলছি, আহ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আইএস এন্ড আইএফআরএস? মানে আইএস এবং আইএফআরএস কি অ্যাকচুয়ালি, যেটা কি একই জিনিস? এক- একই জিনিস, একই জিনিস। আমি জাস্ট কনফিউজ করার জন্য আপনাদেরকে বলছি। First of all, IAS, it is an international accounting standard. It is the old version of accounting standard. Old version. যে আইএস গুলো আপডেট হয়ে গিয়েছে, আর এখন যে আইএফআরএস এখন যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো আসে, এটাকে আমরা আর আইএস বলি না, এটার নাম অটোমেটিক্যালি আইএফআরএস হয়ে যায়। এটি সিমিলার লাইক আমি ভার্সন যখন নতুনটাই চলে আসে, আমি তো আর প্রিভিয়াস ভার্সনে আমি থাকি না, রাইট? সো আইএস আইএফআরএস আসলে দুইটা একই জিনিস, বাট আইএস টা হচ্ছে আমার ওল্ডার ভার্সন এন্ড আইএফআরএস টাই হচ্ছে আমার আপডেটেড ভার্সন অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ওকে, হ্যাঁ, রিব্র্যান্ডিং, দ্যাটস ইট। তার মানে সে আপনি যদি একটা এক্সাম্পল আমার কাছে চান, যে আমরা এই যে একটু আগে একটা এক্সাম্পল দিচ্ছিলাম আইএফআরএস 18 নতুন একটা স্ট্যান্ডার্ড ইস্যু হয়েছে রিসেন্টলি, এইটা আগের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ছিল আইএস 1। আইএস 1, আইএস 1টা অলরেডি ওভারসি অর ওভারসাইড ওর আলটিমেটলি এটা রিপ্লেস হয়ে গেছে বাই আইএফআরএস 18। তাহলে এখন আর আমার জন্য আইএস 1টা রেলেভেন্ট না, অ্যাপ্লিকেবল না। দ্য মোমেন্ট আইএফআরএস 18 চলে আসছে মার্কেটে, এবং আইএফআরএস 18 2027 সাল থেকে ইফেক্টিভ করতে হবে। আপনি আগেও করতে পারেন, বাট 2027 থেকে এটা ম্যান্ডেটরি ইমপ্লিমেন্টেশন। তাহলে আপনি 27 সালের মানে পর থেকে আর আইএস 1 এর কোনো অ্যাপ্লিকেবিলিটি থাকতেছে না। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। বুঝতে পারছি কথাটা? তাহলে আমি যখনই বলবো আইএস আইএফআরএস, এখনো পর্যন্ত কিছু আইএস রয়ে গেছে যেটা এখনো আপডেট করা হয়নি, এগুলা গ্র্যাজুয়ালি কাজ করা হচ্ছে, যেটা আপডেটটা হয়ে গেলে দেয়ার উইল বি নো মোর আইএস অ্যাগেন। বুঝতে পারছি কথাটা? এরকম অনেকগুলো আইএস রিসেন্টলি আপডেট হয়েছে। আইএস 1 এর কথা বললাম, আইএস 18 একটা ছিল যেটা রেভিনিউ ছিল, যেটা এখন হয়ে গেছে আইএফআরএস 15। এক সময় আইএস 17 ছিল লিজ, এটা হয়ে গেছে এখন আইএফআরএস 16। তো এরকম ভাবে আপনি অনেকগুলো আইএফআরএস অলরেডি চলে আসছে, আইএফআরএস 19 পর্যন্ত আসছে এখনো পর্যন্ত। সো এই হচ্ছে বেসিক্যালি ফান্ডামেন্টাল ব্যাপার। ওকে, সো কেউ যদি এই ধরনের কোশ্চেন করে আপনাকে পাজল করার ট্রাই করে, অ্যাকচুয়ালি আইএস আইএফআরএস দুইটা একই জিনিস, কারণ দুইটাই অ্যাকচুয়ালি কে ইস্যু করছে? আইএসবি। এবং কেন ইস্যু করছে? টু প্রিপেয়ার অ্যান্ড প্রেজেন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ক্লিয়ার? ওকে, তাহলে এই যে আমরা কথাটা বললাম, এই যে আইএস আইএফআরএস স্ট্যান্ডার্ডটা সেট করা হবে, এটার জন্য আমাকে ফার্স্টেই যেটা করতে হবে, ফার্স্টে আমাকে একটা এজেন্ডা, একটা টপিক পিক করতে হবে, চুজ করতে হবে যে আমি কোন টপিক নিয়ে আমার আইএস আইএফআরএস টা ডেভেলপ করতে চাই। ক্লিয়ার? দেন কি আমি ডেভেলপ করে ফেলবো? তারপরের কাজটা হচ্ছে আমি ওই টপিক নিয়ে অ্যানালাইসিস করব, ওই টপিক নিয়ে আমি প্ল্যানিং করব, স্টার্ট ডিসকাশন করব যে কি কি জিনিস রাখা যায়, কি কি জিনিস রাখা যায় না, আর কি কি কনসিডারেশনে আমাকে এখানে আইএস টা ইস্যু করতে হবে। এই ডিটেলস প্ল্যানিং ডিসকাশনটা আমি করব সেকেন্ড স্টেপে, এবং এটা করার জন্য একটা ওয়ার্কিং গ্রুপ করে দেওয়া হয় আইএসবি থেকে। সে আপনাদের মতো একটা গ্রুপ করে দেওয়া হলো, অর যারা অনেক এক্সপিরিয়েন্সড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নিয়ে যারা অনেকদিন কাজ করছে তাদেরকে নিয়ে একটা গ্রুপ করা হয়, রাইট? গ্রুপ করার পর দেন এই যে ডিসকাশন গুলো হয়ে গেল, এই ডিসকাশন গুলোকে তারা ফর্মালাইজ করে, তারা এটাকে ফর্মাল একটা ওয়েতে একটা ডিসকাশন নোট, ডিসকাশন পেপার দাঁড় করায়।
যে কি কি জিনিস আমরা কনসিডার করলাম, কি কি জিনিস থাকলো, কি কি জিনিস থাকলো না। ওকে, যখন আমি ডিসকাশন পেপারটা তৈরি করলাম, এই ডিসকাশন পেপারটা আপনি আইএফআরএস ওআরজি তে গেলে এগুলো দেখতে পারবেন যে এই এই জিনিসগুলো ওদের ওপেন করে দেয় ওরা। এই ডিসকাশন পেপারটা ওরা পাবলিক কমেন্টের জন্য ওপেন করে দেয়, কারণ এটা তো ওই ওয়ার্কিং গ্রুপ হচ্ছে ডিসকাশন গুলা করছে, রাইট? বাট এই ডিসকাশন করার পর ওরা তো অনেক কিছু মিস করে যাইতেই পারে। এটা ওরা তখন কি করে, ওরা তখন আরো ব্রডার পাবলিকদের জন্য এটা ওপেন করে দেয়। ওপেন করে দেওয়াই হচ্ছে এই কারণে, সো দ্যাট এখান থেকে কোনো অপিনিয়ন ওরা পায় রিভিউর জন্য, ফিডব্যাকের জন্য, রাইট? এবং এটার একটা টাইমলাইন ওরা সেট করে দেয় যে মানে অ্যাকচুয়ালি কত দিনের মধ্যে এই জিনিসটা ওরা মানে ফিডব্যাকটা নিবে, কারণ এটা তো মানে ইনফিনিট টাইমের জন্য ওপেন করে দিতে পারে না। তো এই যে ওরা যেটা অ্যাকচুয়ালি ওপেন করে দেয় ফর রিভিউ, ফর অ্যাকচুয়ালি ওপিনিয়ন, ফর ফিডব্যাক, এইটাকে আমরা বলছি এক্সপোজার ড্রাফট। মানে একটা ড্রাফট তারা পাবলিশ করে পাবলিকের জন্য, সো দ্যাট তারা এই কমেন্টটা দেয়। আপনি ifrs.org থেকে দেখবেন যে যেমন আমার কাছে মেইল আসে যে নতুন কোন স্ট্যান্ডার্ডের জন্য কবে পাবলিক কমেন্ট গুলা দেওয়া যাবে, কবে এই মিটিং গুলা হচ্ছে, কবে এই মিটিং গুলাতে আপনি জয়েন করতে পারবেন, আপনি শুনতে পারবেন যে কে কি ডিসকাশন করে না করে, আপনি আলাদা করে আপনার ইনপুট দিতে পারবেন যে আপনার অ্যাকচুয়ালি কি কি অপিনিয়ন আছে এই স্ট্যান্ডার্ডের ড্রাফটের উপরে। ক্লিয়ার? তাহলে ড্রাফটটা যখন পাবলিশ হয় ফর পাবলিক অপিনিয়ন, তখনই কি স্ট্যান্ডার্ডটা সেট হয়ে যাবে? কারণ এই যে এক্সপোজার ড্রাফট, এই যে যেটাকে আমরা ইডি বলি থাকি, এই এক্সপোজার ড্রাফট থেকে যেই ফিডব্যাক গুলো আসে, এখন ওই ফিডব্যাক গুলো ইভালুয়েট করবে না আইএসবি, যে এখানে কোন কোন কমেন্ট গুলো তারা আসলে মিস করে গেছিল, কতটুকু কমেন্ট অ্যাকচুয়ালি তারা এখানে ইনক্লুড করতে পারবে অর করবে অর করবে না। ক্লিয়ার? দেন হচ্ছে তারা এটা এই ড্রাফটের ফিডব্যাক গুলাকে নিয়ে একটা স্ট্যান্ডার্ড তারা তৈরি করবে। ক্লিয়ার? তাহলে ফাইনাল স্টেপটা হচ্ছে তারা এই এক্সপোজার ড্রাফটের ফিডব্যাকটার উপর বেস করে তারা স্ট্যান্ডার্ডটা ফাইনালি রেডি করবে। রেডি করার পর একদম লাস্ট স্টেপের কাজ হচ্ছে এইটা অ্যাকচুয়ালি ইস্যু করা অ্যাজ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এবং মজার ব্যাপার হচ্ছে তারা যখন এটা ইস্যু করে, যখন একটা আইএস অথবা আইএফআরএস ইস্যু হয়, তখন কিন্তু এটার জন্য মানে একটা টাইমলাইন দেওয়া থাকে যে আপনি এত দিনের মধ্যে এটা ইউজ করবেন, মানে এতদিন পরে ইউজ করবেন। সে এমন হয় না যে ধরেন আইফারএস 20 দিল, ধরেন ইস্যু করলো ডিসেম্বরে 2026, আপনাকে বললো জানুয়ারি 2027 থেকে এটা ইফেক্টিভ হবে। তারা এটাকে ইস্যু করার পর একটা সিগনিফিকেন্ট টাইম, বিকজ আপনাকে তো ট্রানজিট হইতে হবে, মানে আপনি যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা আগে ইউজ করতেন, নতুন স্ট্যান্ডার্ড ইউজ করার জন্য তো আপনাকে ওইটা অ্যাডাপ্ট করতে হবে। সো ওই অ্যাডাপ্টেবিলিটি একটা টাইম দেয়। আমি যদি এট এ গ্লান্স আপনাকে জাস্ট বলি, আমি এটা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি, বাট আমরা যে ডিসকাশনটা করলাম, কি করা উচিত? ওর ফার্স্টে একটা এজেন্ডা চুজ করা উচিত, টপিক চুজ করা উচিত, দ্যাট ইজ স্টেপ 1। স্টেপ 2 কি? এটার উপর বেস করে ও অ্যানালাইসিস করবে, ডিসকাশন করবে, প্ল্যানিং করবে, রাইট? স্টেপ 3 কি? এই প্ল্যানিং এর উপর বেস করে ও একটা ডিসকাশন পেপার রেডি করবে, রাইট? ডিসকাশন পেপারের পর এই ডিসকাশন পেপারটা অথবা এই ড্রাফটটা সে পাবলিক কমেন্টের জন্য পাবলিশ করবে, যেটাকে আমরা বলছি এক্সপোজার ড্রাফট। এগ্রিড? ওকে। এন্ড পাবলিক কমেন্ট থেকে যে ফিডব্যাক গুলো আসবে, সেই ফিডব্যাক গুলো এখন সে কি করবে? কনসিডারেশনে নিবে, নিয়ে দেন ফাইনালি তারা একটা স্ট্যান্ডার্ড পাবলিশ করবে এবং ইস্যু করবে ফর দ্য ইউজার, ফর দ্য অ্যাকাউন্টেন্ট হু উইল ইউজ দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এগ্রিড সবাই আমরা? এই কথাটাই আপনি দেখেন, এখানে আমরা যে কথাটা এতক্ষণ বলছিলাম, এই কথাটাই এই ডিউ প্রসেসের মাধ্যমে 6টা স্টেজে করা হয়ে থাকে। নাম্বার 1, আমরা যে কথাগুলো বলছি দেখেন এই কথাগুলো এখানে মিলে যায় কিনা। নাম্বার 1, সেটিং দ্য এজেন্ডা। The IASB identify a subject mainly by reference to needs by the investors, যে আমার ইনভেস্টরদের, আমার ইউজারদের কোন স্ট্যান্ডার্ডটা লাগবে সেটার উপর বেস করে তারা এই এজেন্ডাটা পিক করে। ওকে। নাম্বার 2, এজেন্ডা পিক করলো, প্ল্যানিং দ্য প্রজেক্ট, মানে তারপরে তারা কি করে? প্রজেক্টটা প্ল্যানিং করে। প্ল্যানিং করে তারা কি করে? আফটার কনসিডারিং দ্য নেচার অফ ইস্যুস এন্ড দ্য লেভেল অফ ইন্টারেস্ট among constituents, the IASB may establish a working group at this stage। এই যে আপনাদের মতো একটা ওয়ার্কিং গ্রুপ তারা
ক্রিয়েট করে দেয়। তাহলে এটা কে ক্রিয়েট করে দেয়? আইএএসবি। ওকে। 3 নাম্বার, ডেভেলপিং এন্ড পাবলিশিং দ্য ডিসকাশন পেপার। তাহলে থার্ড স্টেজে এসে কি করে? সে ডিসকাশন পেপারটা পাবলিশ করে। কেন? বিকজ এই ডিসকাশন পেপারের উপর বেস করেই তারা কি প্রিপেয়ার করবে? এক্সপোজার ড্রাফট বানাবে। রাইট? দ্যাট ইজ স্টেপ 4, ডেভেলপিং এন্ড পাবলিশিং এক্সপোজার ড্রাফট। কার জন্য? ফর পাবলিক কমেন্ট, which is a draft version of international or Indian standards. এই যে এক্সপোজার ড্রাফট, এটাই বেসিক্যালি হচ্ছে ড্রাফট ভার্সন অফ IS/IFRS, যেটা আমরা অনেক সময় দেখি না যে ড্রাফট করা হয় কোন স্ট্যান্ডার্ডের জন্য, সো ড্রাফট ভার্সন। নাম্বার 5, ডেভেলপিং এন্ড পাবলিশিং দ্য স্ট্যান্ডার্ড। মানে এখন তারা কি করবে? স্ট্যান্ডার্ডটা ডেভেলপ করবে এবং পাবলিশ করবে। এন্ড যখন এই স্ট্যান্ডার্ডটা ইস্যু হয়ে যাবে, তারপরে তাদের কাজটা কি? তাদের কাজ হচ্ছে এই স্ট্যান্ডার্ডটা কিভাবে ইউজ করবে, কিভাবে অ্যাপ্লাই করবে, এই ইন্টারপ্রিটেশন গুলাতে হেল্প করা ইউজারদেরকে। ক্লিয়ার? এখন কি কথাগুলো রিলেট করা যাচ্ছে যে আমরা যে কথাগুলো বলছিলাম সেটার সাথে? এগ্রিড সবাই আমরা? ওকে। আমরা দুইটা টপিক নিয়ে কথা বলছি ব্রাদার। একটা হচ্ছে রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ডিসকাশনটা আমরা জাস্ট করলাম, আপনি রেকর্ডিং থেকে দেখে নিতে পারবেন। আরেকটা IS/IFRS কিভাবে ইস্যু করা হয়, দ্যাটস ইট। এই দুটো জিনিস। ওকে। থার্ড যে টপিকটা আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে, যেটা আমরা একটু আগেই আপনাদেরকে বলছিলাম, যে প্রিন্সিপাল বেসড অর প্রিন্সিপাল বেসড অ্যাপ্রোচ ভার্সেস রুলস বেসড অ্যাপ্রোচ। ওকে। আপনাদের থেকে একটু শুনি বিফোর স্টার্টিং এই অ্যাকাউন্টিং ব্যাপারটা শুরু করার আগে। আপনাদের সাথে তো এই ডিসকাশনটা হয়েছিল, একটা প্রিলিমিনারি ডিসকাশন, যে প্রিন্সিপাল বেসড এবং রুলস বেসড এর একটা ডিফারেন্স আছে। হোয়াট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট প্রিন্সিপাল বেসড অ্যান্ড রুলস বেসড? মানে একজনে আমাকে প্রিন্সিপাল বেসড অ্যাপ্রোচটা বলেন, যে প্রিন্সিপাল বেসড বলতে আমরা কি বুঝি, আরেকজন আমাকে রুলস বেসড এর ব্যাপারটা একটু বলতে পারেন। Rules is like more of there should be some pre-stated rules that follow everybody as it is. Yeah. And there is no such thing about too many lawyers to be introduced to that. But principle there is a principle or philosophy. You know, for this, for that, perspective, strategy, we are talking about according to that. এগ্রিড, এগ্রিড। কারো কোনো অ্যাডিশনাল ইনপুট আছে? ভাইয়া দুইটাই বলে দিছে। রুলস যেটা আমরা বললো ভাইয়া, রুলস ইন ডিটেলস মানে রেগুলেশনস, ল স্ট্রিক্টলি যেটা আমাকে মেনটেন করতেই হয়। তাহলে রুলস এর ক্ষেত্রে আমার একটা প্রবলেম হচ্ছে, এটার জন্য কি দরকার? এটার জন্য প্রত্যেকটা এরিয়াতে আমার কি কি ল আর কি কি গাইডেন্স লাগবে আর কি কি স্ট্যান্ডার্ড থাকবে, সেটা ইন ডিটেলসে থাকতে হবে। বিকজ দেয়ার ইজ নো ওয়ে আউট টু অ্যাপ্লাই জাজমেন্ট। মানে রুলস বেস এর ক্ষেত্রে জাজমেন্ট অ্যাপ্লাই করার কোনো সুযোগ থাকবে না। তার মানে কি, প্রত্যেকটা জায়গার জন্য আমার স্ট্যান্ডার্ড, প্রত্যেকটা জায়গার জন্য আমার ল রেগুলেশন অ্যাভেলেবল থাকতে হবে। ইটস আ ভেরি ডিফিকাল্ট থিং, রাইট? এবং আপনারা জেনে থাকবেন ইউএসএ যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গ্যাপ, যেটা FASB ইস্যু করে, মানে ইউএস এর যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেটার্স বডি, ওরা কিন্তু FASB দেখেন, মানে ইউকে অর ইন্টারন্যাশনালি যে স্ট্যান্ডার্ড গুলো ইউজ হয় এটা ইস্যু করে IASB, আর ইউএস বেসড যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো এটা ইস্যু করে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, FASB। সো এই FASB এর যে স্ট্যান্ডার্ডটা, এটা বেসিক্যালি হচ্ছে রুলস বেসড অ্যাপ্রোচ। ওকে। আর এই যে আমরা যে পড়াশোনাটা করবো আর যেটা করছি IASB, IS/IFRS, এটা তাহলে কি অ্যাপ্রোচ? প্রিন্সিপাল বেসড অ্যাপ্রোচ। মানে হচ্ছে এখানে আপনাকে একটা স্ট্যান্ডার্ড ওরা দিবে, বাট আপনাকে অ্যালং উইথ কিছু ফ্লেক্সিবিলিটিও দিবে টু অ্যাপ্লাই ইউর জাজমেন্ট। আমি যদি এক্সাম্পল দিই, লাইভ এক্সাম্পল, তাহলে আপনাদের জন্য বুঝতে ইজি হবে। সে কোনো একটা অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, এইটার ডেপ্রিসিয়েশন করার জন্য ইউজফুল লাইফ কত হবে, এইটা আমার IS এবং IFRS এর যে স্ট্যান্ডার্ডটা, মানে প্রিন্সিপাল বেসড মানে IASB এর যে স্ট্যান্ডার্ডটা, সেখানে এই আপনি আপনার জাজমেন্টটা ইউজ করতে পারেন। লাইক আপনি 10 ইয়ার্সেও রাখতে পারেন, 15 ইয়ার্সেও রাখতে পারেন, 20 ইয়ার্সেও রাখতে পারেন। আবার আমার ডেপ্রিসিয়েশনের যে মেথড, আপনি চাইলে স্ট্রেট লাইন মেথডও ইউজ করতে পারেন, রিডিউসিং ব্যালেন্স মেথডও ইউজ করতে পারেন। ইউ হ্যাভ অ্যান অপশন অর জাজমেন্টাল
ডিসিশন মেক করার ওই জায়গাটা, জাজমেন্ট অ্যাপ্লাই করার জায়গাটা আছে। ওকে, বাট রুলস বেসড অ্যাপ্রোচে দেয়ার ইজ নো সাচ স্কোপ টু অ্যাপ্লাই ইউর জাজমেন্ট। ওরা বলে দিবে, ওদের একটা ইন্ডেক্সই আছে যে কোন অ্যাসেটের কত বছরের ইউজফুল লাইফ, কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন, কোন মেথডে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ইউ সি, ইটস ভেরি ডিফিকাল্ট না? তার মানে কি এটা প্রতি বছর আপডেট করতে হবে, কারণ প্রতি বছর নতুন নতুন অ্যাসেটের ক্যাটাগরি আসতে পারে, প্রতি বছর নতুন অ্যাসেটের হয়তো বা আপনার ইনভেন্ট, যেমন আপনি ওভার দ্য টাইম চিন্তা করে দেখেন, মানে তাহলে কত লিস্ট আপনাকে ক্যাটাগরাইজ করতে হবে। ইনটেনজিবল অ্যাসেট গুলো রিসেন্টলি অনেক বেশি পপুলার হয়েছে, রাইট? তাহলে ওইটাও আপনাকে আপডেট করতে হবে যখনই নতুন একটা জিনিস চলে আসে। আমি বুঝাতে পারছি ডিফারেন্সটা কি ক্লিয়ার? তাহলে রুলস বেসড হচ্ছে যেখানে খুব ডেসক্রিপটিভ ওয়েতে বলা হয় সবকিছু, যেখানে কোনো প্রকার আমার ডেভিয়েট করার কোনো সুযোগ থাকে না, জাজমেন্ট অ্যাপ্লাই করার কোনো সুযোগ থাকে না, রাইট? ভার্সেস প্রিন্সিপাল বেস, এটা একটা জেনারেল গাইডেন্স দেওয়া হয় যেটার উপর বেস করে আমরা স্ট্যান্ডার্ডটা ফলো করে থাকি, এন্ড এই জায়গাটাতে কি থাকে, জাজমেন্ট ইউজ করার জায়গা থাকে। তাহলে ফ্লেক্সিবিলিটির দিক থেকে কোনটা মোর ফ্লেক্সিবল? বুঝতে পারছি কথাটা? আপনি এট এ গ্লাস দেখেন যে কথাগুলো ভাইয়াও বললো, যে কথাগুলো আমরাও বললাম, এটা মিলে কিনা। মানে লেফট সাইড হচ্ছে রুলস বেসড অ্যাকাউন্টিং সিস্টেম, আর রাইট সাইড হচ্ছে প্রিন্সিপালস বেসড অ্যাকাউন্টিং সিস্টেম। এবং একটা জিনিস মনে রাখা, আমাদের যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আইএস আইএফআরএস আমরা যেটা ইউজ করছি সেটা কোন বেস? প্রিন্সিপাল। সো আমরা বেসিক্যালি প্রিন্সিপাল বেসড অ্যাপ্রোচটা ফলো করছি। ক্লিয়ার? সো জাস্ট এট এ গ্লান্স দেখে আমাকে জাস্ট বলেন কোথাও কোনো আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ আছে কিনা আমাদের। মানে লুপহোলসটা কি, যেমন যেটা আমি বললাম, সে ধরেন ও আপনাকে ডেপ্রিসিয়েশন একটা ইন্ডেক্স দিল না, এখন ধরেন আমার এমন একটা অ্যাসেট আসছে, সেই অ্যাসেটের ইউজফুল লাইফটা কত হবে অথবা রেটটা কি হবে সেটা ওই লিস্টে নাই। না হোয়াট কুড বি, যে আপনি ওখানে একটা হয়তোবা অন্য অ্যাসেটের ক্যাটাগরির সাথে এটা, দ্যার ইজ এ লুপহোল, আপনি কিন্তু এক্স্যাক্টলি কোনো মানে গাইডেন্স পাচ্ছেন না অ্যাকচুয়ালি কি করবেন আপনি। সেটা করতে পারেন, বাট সেটা কিন্তু মানে রুলস অনুযায়ী কিন্তু ঠিক না। মানে ওই পার্টিকুলার ক্যাটাগরি অ্যাসেটের জন্য কিন্তু রুলস থাকার কথা ছিল, যদি না থাকে তখন তো এটা আপনার জন্য একটা প্রবলেম। ক্লিয়ার? এটাকে আমরা বলছি যে এটা অনেক সময় এই কারণে দেখ, কারণ আপনি নর্মালি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, সবকিছু নিয়ে রুলস করাটা ডিফিকাল্ট। মানে সবকিছু ব্যাপারে মানে রুলস অ্যাপ্লাই করাটাও ডিফিকাল্ট এবং রুলস থাকাটাও কিন্তু ডিফিকাল্ট। সো এই ডিফিকাল্টিটাই অ্যাকচুয়ালি লিড টু দ্য লুপহোল, যে মানে এটার কারণে হয়তো অনেক সময় প্রবলেম ক্রিয়েট হয়। ওকে, না এই যে মানে মোর দ্যান 180 কান্ট্রিজে প্রিন্সিপাল বেসডই ফলো হয়। মানে যারা যারা ইউএস, মানে যারা গ্যাপ ফলো করে তারা রুলস বেসড ফলো করে, রুলস বেসড। বেসিক্যালি আমরা যে এফএএসবি বললাম না, এফএএসবি যে স্ট্যান্ডার্ডটা ইস্যু করে এটার নাম হচ্ছে গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। ওকে, মানে এটা হচ্ছে আইএসআইএফআরএস এর কথা বলছি, ইন্টারন্যাশনাল, এই ওই কারণে বলা জেনারেলি অ্যাকসেপ্টেড, নট দ্যাট গ্যাপ পার্সপেক্টিভ। ওকে, ক্লিয়ার? কোনো কনফিউশন? এই ছিল আমাদের চ্যাপ্টার, মানে চ্যাপ্টার 1 এরই সেকেন্ড পার্ট। সো চ্যাপ্টার 1 এ আমার দুইটা পার্ট, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, আর চ্যাপ্টার 2 হচ্ছে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। ওকে,
সো এরপরে চ্যাপ্টারটাই আমরা বললাম যে IS2 নিয়ে আমরা একটু কথা বলতে চাই, যদি ইফ উই গেট টাইম। লেটস সি আমরা কোশ্চেন গুলা প্র্যাকটিস করার পর কতটুকু টাইম আমাদের হাতে থাকে। ওকে, সো এই জায়গাটাতে আপনাদের আমার কোঅপারেশন লাগবে। আমাকে একটু হেল্প করবেন আপনারা যে কোন অ্যান্সার গুলো কারেক্ট, সেই জায়গাটাতে আপনাদের কন্ট্রিবিউশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো উই স্টার্ট উইথ দ্য কোশ্চেন প্র্যাকটিস ফ্রম রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। এখানে সম্ভবত 6-7টা কোশ্চেন আছে, বাট এর মধ্যে দুই একটা কোশ্চেন আছে যেটা উই ক্যান ট্রাই, না পারলে আমরা হয়তো এটা স্কিপ করে মার্ক করে পরবর্তীতে করতে পারবো। সে একটা কোশ্চেন আছে হচ্ছে আপনার ক্যারিং ভ্যালু ক্যালকুলেশন করার, মেবি এটা আমরা IS16 করার পর আরো বেটার বুঝতে পারবো যে হাউ টু ক্যালকুলেট ক্যারিং ভ্যালু based on historical cost, based on the current value or market value. So যদি করতে পারেন it is absolutely brilliant job, না করতে পারলে that we can skip। তারপর ওই যে একটু আগে যেটা বলছিলাম ISSP সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ড নিয়ে যে কথাটা, সেটা রিলেটেড একটা দুটা কোয়েশ্চেন আছে। যদি আমরা কোনোটা পারি অফকোর্স বেটার, না পারলে সেটা আমরা যখন ওই আর্টিকেলটা পড়বো সাস্টেনেবিলিটি রিলেটেড, আমি সেপারেট ভাবে এটা আপনাকে দিব, তখন এটা করতে পারলেও হবে, নো প্রবলেম। ওকে, সো লেটস ডু। Which two of the following statement would be an advantage of adopting IFRS accounting standard? মানে যদি আপনি IFRS অ্যাডপ্ট করেন তাহলে কি কি অ্যাডভান্টেজ পাবেন? দুইটা অ্যাডভান্টেজ বলতে হবে আপনাকে, তার মানে এটা কিন্তু আপনাকে দুইটা ক্লিক করতে হবে, মানে দুইটা অপশন আপনাকে ক্লিক করতে হবে, চুজ করতে হবে। রাসেল ভাই একটু আপনিও হেল্প করিয়েন যে অপশন কোনটা শিওর কোনটা স্যার, শিওর। কোনটা কোনটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল মনে হয়। যে এখানে চারটা অপশন আছে ABCD, তার মানে যে কোনো দুইটা হবে এখানে। ওকে, it would be easier for investors to compare the financial statements of companies with those of foreign competitors. Yeah, of course, because এটা আমাকে আরো অবজেক্টিভ ওয়েতে, মানে আরো এটাকে ইট মেক্স মোর অবজেক্টিভ, কারণ সবাই যদি IFRS ফলো করে তাহলে ইউ ক্যান কম্পেয়ার প্রপারলি, যেটা আপনাকে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টে মানে ক্রস বর্ডার মানে অ্যাকুইজিশনে ইনভেস্টমেন্টে এটা হেল্প করে, বিকজ ইউ নো কারেন্ট ওয়ার্ল্ড ইজ গ্লোবাল একটা মানে ভিলেজ। সো গ্লোবাল ভিলেজে সবাই যদি একটাই ফলো করতো তাহলে কিন্তু এটা আরো বেটার হইতো, রাইট? সবাই যদি IFRS ফলো করতো তার মানে আপনি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কম্পেয়ার করতে পারতেন, বাট এখনো গ্লোবাল ওয়ার্ল্ডের অনেক জায়গায় আসলে ডিফারেন্ট ডিফারেন্ট লোকাল স্ট্যান্ডার্ডটা ফলো করা হয়, যেটা আমি বলছিলাম আপনাদেরকে। বাংলাদেশে কিন্তু একসময় ছিল এই ব্যাপারটা। যেমন আপনি দেখেন বাংলাদেশে কেন IFRS নিয়ে আসছে, মানে কেন এটা অ্যাপ্লাই করছে, Because বাংলাদেশের ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট গুলো হচ্ছে যেগুলো ফরেন ইনভেস্টমেন্ট আছে। সো আপনি যদি লোকাল কোম্পানির জন্য BFRS ফলো করে মানে স্টেটমেন্ট বানান, তাহলে আপনার প্যারেন্ট কোম্পানির জন্য আবার IFRS ফলো করে আবার একটা স্টেটমেন্ট বানাতে হইতো, রাইট? সো দ্যাটস দ্য প্রবলেম। তার মানে এগুলাকে অ্যাকচুয়ালি আপনার আরো বেশি মানে কম্পারেবল করার জন্য IFRS ফলো করাটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। এটা 2018 থেকে হচ্ছে অলরেডি। সো এটা আমরা 2018 থেকেই আমরা বাংলাদেশে, যেমন এটা FRC হচ্ছে কনভার্জেন্স করছে উইথ IASB। সো আপনি দেখবেন যে FRC এটা ইউ গো টু দ্য FRC ওয়েবসাইট, ওদের ওইখানে আপনি আর BFRS এর কোন স্ট্যান্ডার্ড নতুন করে পাবেন না। হোয়াট দে ডু, মানে FRC ICAB এরা হচ্ছে এখন থেকে সবকিছু তারা IFRS অনুযায়ী করে থাকে। ওকে, তাহলে এক নাম্বারটা অবভিয়াস হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। এক নাম্বারটা হইলে তো দুই নাম্বারটাও অ্যাকচুয়ালি কানেক্টেড, রাইট? যে এক নাম্বার কম্পারিজনটা যখন মানে ইফেক্টিভ হয়, মোর কম্পারেবল হয়, তখনই তো এটা ক্রস বর্ডার লিস্টিং। মানে ক্রস বর্ডার লিস্টিং বলতে আমরা বোঝাচ্ছি যে আপনি হয়তো বা সিঙ্গাপুরে আপনার কোম্পানি লিস্টিং করতে চান, সো আপনার বাংলাদেশে যদি IFRS ফলো করে, সিঙ্গাপুরে যদি IFRS ফলো করে, তাহলে আপনার জন্য কি ইজিয়ার না অবটেইন লিস্টিং?
ইন সিঙ্গাপুর, বাট যদি যেটা ডিফারেন্ট হতো হোয়াট ইউ নিড টু ডু, তখন আবার সিঙ্গাপুর স্ট্যান্ডার্ডের উপর বেস করে আপনাকে আরেকটা স্ট্যান্ডার্ড সেট মানে প্রিপেয়ার করতে হবে। আমি বুঝাতে পারছি কথাটা? তাহলে উই গট দ্য আনসার। বাকি দুইটা কেন না সেটা আমাদের একটু বুঝতে হবে। আমি জানি আনসার এই দুইটা, বাট অনেক সময় তো এই দুইটা নাও থাকতে পারে, অনেক সময় তো নো দিয়েও আনসার থাকতে পারে। তাহলে বাকি দুইটা কেন না সেটা আমাকে এখানে ক্লারিফাই করে নিয়ে যেতে হবে। অ্যাকাউন্টেন্ট অ্যান্ড অডিটর্স would have more defense in case of litigations. That's not the purpose of IFRS. Never ever. Litigation মানে হচ্ছে মানে someone bringing to the court, মানে court procedure এর ক্ষেত্রে যেটাকে আমরা বলি। So it's not the never the purpose of IFRS. Second, লাস্টের যেটা বলছে IFRS accounting standard can be more easily tailored. Tailored মানে হচ্ছে কাস্টমাইজ করা। মানে এটা কি ইন্ডাস্ট্রি স্পেসিফিক কাস্টমাইজ করা হয়েছে? আর ইন্ডাস্ট্রি স্পেসিফিক কাস্টমাইজ করা পসিবল কোন স্ট্যান্ডার্ড? কখনোই না। কারণ স্ট্যান্ডার্ডটা হচ্ছে একটা ওভারঅল প্রিন্সিপালস, ওভারঅল গাইডেন্স। এটা কোন ইন্ডাস্ট্রির জন্য, যেমন আইটির জন্য এক স্ট্যান্ডার্ড, গার্মেন্টস এর জন্য এক স্ট্যান্ডার্ড, নেভার এভার। ক্লিয়ার? তার মানে এটাও কোনোভাবেই পসিবল না অ্যাডভান্টেজ হওয়া। এগ্রিড সবাই আমরা? ওকে। নাম্বার 8, এটাও এখানে দুইটা স্টেটমেন্ট আপনাকে পিক করতে হবে। হুইচ টু অফ দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং সিস্টেমস অফ রেগুলেশন অফ অ্যাকাউন্টিং আর ট্রু? মানে সিস্টেম বলতে আমরা বুঝাচ্ছি ওই যে মানে প্রিন্সিপাল বেসড অ্যাকাউন্টিং সিস্টেমস ভার্সেস রুলস বেসড অ্যাকাউন্টিং সিস্টেমস। মাত্র যেটা আমরা কভার করলাম একদম, মানে প্রিন্সিপাল বেসড অ্যাকাউন্টিং সিস্টেমের ব্যাপারে এবং রুলস বেসড অ্যাকাউন্টিং সিস্টেমের ব্যাপারে আবারও বলছি কোন দুটো স্টেটমেন্ট ট্রু সেটা আপনাকে পিক করতে হবে। এত সময় লাগতেছে? Sir, D correct. ডি কারেক্ট, এটা তো শিওর। ওকে, হ্যাঁ আমরা তো বলছিলাম যে কোন অ্যাপ্রোচে ডিটেল, মানে কোন অ্যাপ্রোচে ডিটেল স্ট্যান্ডার্ড লাগবে, প্রিন্সিপাল রুলসে ডিটেল স্ট্যান্ডার্ড, রাইট? তাহলে খেয়াল করে দেখেন, তাহলে আপনি বলতেছেন এ, তাহলে আপনার সাথে তো আমার কথা কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। মানে আমরা বলছি কোন, হ্যাঁ, সো দুইটা জিনিস, একটা হচ্ছে দেখেন এটা খুব সিম্পল, কোনটাতে জাজমেন্ট অ্যাপ্লাই করা যায় প্রিন্সিপাল বেসড, তার মানে এটার উপর বেস করে আপনি একটা পিক করতে পারবেন, রাইট? সেকেন্ড হচ্ছে কোন অ্যাপ্রোচে ডিটেলস স্ট্যান্ডার্ড লাগে, প্রিন্সিপাল বেসড এর জন্য না রুলস বেসড এর জন্য? রুলস বেসড এর জন্য, বিকজ রুলস এর সব স্ট্যান্ডার্ড কভার করতে হয়। এখন আপনি চিন্তা করেন তাহলে আনসার কি হয়? আ প্রিন্সিপাল বেসড সিস্টেম উইল রিকোয়ার আর মোর ডিটেলড রেগুলেশনস, না তাহলে এটা হবে না। Rules based system will tend to give rise to a large number of IFRS accounting standard than principal based. Yes, কারণ rules based এ principal based এর থেকে বেশি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমাকে রাখতে হবে। Clear? C, a principal based system seeks to cover every event, মানে every eventually, মানে প্রত্যেকটা সিচুয়েশন কি প্রিন্সিপাল বেসড দিয়ে কভার করতে চায়? এটা কি প্রিন্সিপাল বেসড এর টার্গেট? না, এটা রুলস বেসড এর টার্গেট, রাইট? তার মানে এ এবং সি হবে না, এটা কিন্তু আমরা ক্লিয়ার। তাহলে বি এন্ড ডি শুড বি দ্য কারেক্ট আনসার। ইউ গট দা, এগুলো কিন্তু আমার একদম রিয়েল লাইফ আপনার এক্সাম কিটের কোয়েশ্চেন, সো ইউ আন্ডারস্ট্যান্ড যে আমরা যা পড়ছি সেটা আমরা ইমিডিয়েটলি অ্যাপ্লাই করতে পারছি কিনা। ওকে, 9 নম্বরটা যেটা আমি বলছিলাম, মানে 9 নম্বরটাই হচ্ছে ওই আইএফআরএস S1 S2 এর যেটা, সেটার কথা আমরা বলছিলাম। সো আইএফআরএস S1 এর ক্ষেত্রে আমরা যদি বলি মানে সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ড, এইটার আনসারটা এখানে যদি আমি একটু আপনাকে হয়তো বা হেল্প করতে পারবো, বাট
আমরা এটা স্কিপ করে যখন আইএফআরএস S1 S2 এর যে আর্টিকেলটা পড়বো তখন আমরা মানে করলে বেটার হবে এটা আমাদের জন্য। ওকে, বিকজ এটা এখন মুখস্থ করতে হবে। সেম গোস ফর এটা আইএফআরএস S1। এই কোশ্চেনটা ড্রেক্সলার, এই কোশ্চেনটার ক্যারিং অ্যামাউন্ট ক্যালকুলেট করতে হবে, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করে। ডু ইউ হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স হাউ টু ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন অর সামথিং? মানে ডু ইউ ওয়ান্ট গিভ এ ট্রাই, যে একটু দেখতে চাই যে স্যার formula or relevant concepts. মানে ক্যালকুলেশন কি করতে হয়, কিভাবে করতে হয়। ইফ ইউ ক্যানট রিমেম্বার দেন উই ক্যান স্কিপ ইট, নো প্রবলেম উইথ দ্যাট। সো 11 নম্বরটা আমরা স্কিপ করতে পারি বিকজ ইট ইজ রিলেটেড টু IS 16 প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। সো আমরা ওইখানে যখন এই কোশ্চেনটা প্র্যাকটিস করব উই উইল বি মোর কানেক্টেড, যে না বুঝতে পারতেছি আমরা ব্যাপারটা কি হচ্ছে। Depreciation is connected to each and every asset. Tangible asset. ট্যানজিবল অ্যাসেট, ইনট্যানজিবল অ্যাসেটের জন্য যেটা আমরা করি সেটাকে আমরা বলি অ্যামortization। Amortization for perpetuity. Perpetuity is a different concept. Perpetuity is like যেই মানে অ্যাসেটের ক্ষেত্রে যদি আমার কোনো পারপিচুয়াল ইউজফুল লাইফ থাকে সেগুলোর জন্য আমি কোনো ডেপ্রিসিয়েশনও করতে পারি না, অ্যামortization ও করতে পারি না। সো দ্যাটস ইট। ওকে, 12, আই থিংক 12 আপনারা পারতে পারেন। ভ্যালু ইন ইউজ, এই যে আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে পড়ছিলাম না যে হিস্টোরিক্যাল কস্ট আর কারেন্ট ভ্যালু। কারেন্ট ভ্যালুর মধ্যে তিনটা ছিল না, ফেয়ার ভ্যালু, ভ্যালু ইন ইউজ অ্যান্ড কারেন্ট কস্ট মানে রিপ্লেসমেন্ট কস্ট। তার মানে এখানে ওরা বলতেছে ভ্যালু ইন ইউজ মানে ইউজ করার মানে ভ্যালু ইন ইউজটা অ্যাপ্লাই করার মেজারমেন্ট বেসিসে অ্যাডভান্টেজটা কি। ভ্যালু ইন ইউজটা মনে আছে কি ছিল? ভ্যালু ইন ইউজ যে আমি আমার অ্যাসেট ফিউচারে ইউজ করে যতটুকু বেনিফিট পাবো সেই নেট বেনিফিটের যে প্রেজেন্ট ভ্যালু সেটাকে আমরা কি বলেছিলাম? ভ্যালু ইন ইউজ। গত ক্লাসের কথা আমাদের। তাহলে ভ্যালু ইন ইউজ অ্যাপ্লাই করলে খেয়াল করে দেখেন আমার অ্যাডভান্টেজটা কি হয়। আমি কি বুঝতে পারিনি কোশ্চেনের রিকোয়ারমেন্টটা? একটু আমি রিকল করতে বলবো। এই যে আমি আপনাদেরকে নিয়ে যাই ওই জায়গাটাতে, আমি কোন জায়গার কথা বলছি আপনাদেরকে। এটা গত ক্লাসে আমাদের এই যে মেজারমেন্ট যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের যে চ্যাপ্টার ছিল, এই মেজারমেন্টের মধ্যে দুইটা বেসিস ছিল না, একটা ছিল হিস্টোরিক্যাল কস্ট আর একটা ছিল কারেন্ট ভ্যালু, রাইট? কারেন্ট ভ্যালুর মধ্যে তিনটা ভ্যালু ছিল যেটা দিয়ে আমরা কারেন্ট ভ্যালুটা মেজার করি। কি কি ছিল? ফেয়ার ভ্যালু। ফেয়ার ভ্যালু মানে কি ছিল? মার্কেট ভ্যালু, মানে আমি অ্যাসেট অথবা লাইবিলিটি সেল করে কত টাকা আমি পাবো অথবা দিব। কারেন্ট কস্ট কি ছিল? ওই অ্যাসেটটা রিপ্লেস করতে গেলে আজকে আমার কত টাকা পে করতে হবে সেটা। আর ভ্যালু ইন ইউজ কি ছিল? যে অ্যাসেটটা আমি ফিউচারে ইউজ করে কত টাকা বেনিফিট পাবো, ইয়ার 1 ইয়ার 2 ইয়ার 3 মানে ওভার দ্য ইউজফুল লাইফ আমি কত টাকা বেনিফিট পাবো, ওইটার প্রেজেন্ট ভ্যালু কত, মানে আজকের। তার মানে এটা ফিউচার ভ্যালুর প্রসপেক্টটা আমাকে অ্যাসেস করতে হেল্প করে যে ফিউচার আমি বেনিফিট কত পাবো সেটার প্রেজেন্ট ভ্যালুটা কত, রাইট? সো দ্যাট ইজ দ্য পারপাস অফ ভ্যালু ইন ইউজ করার। ক্লিয়ার? এখন আপনাকে এইটাই জিজ্ঞাসা করছে, দেখেন কোশ্চেনটা কি। কোশ্চেন জিজ্ঞাসা করছে এই যে মেজারমেন্ট বেসিসে আমরা ভ্যালু ইন ইউজটা অ্যাপ্লাই করি, এটা অ্যাপ্লাই করার অ্যাডভান্টেজটা কি, মানে আমি এই ভ্যালু ইন ইউজটা অ্যাপ্লাই করলে কি উপকারিতা পাই, মানে আমার বেনিফিটটা কি হয়। কোনটা হবে আনসার? স্যার অপশন এ। অনলাইন থেকে আসে অপশন এ। ডু ইউ এগ্রি? কারণ ভ্যালু ইন ইউজ এটাই করে যে ওর ফিউচার প্রসপেক্টটা কি বিজনেসের, মানে ফিউচার অ্যাসেট থেকে আমি কি বেনিফিটটা পাবো সেটা ইভালুয়েট করেই অ্যাকচুয়ালি আমি ভ্যালুটা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করি। তার মানে অপশন এ ইজ অ্যাকচুয়ালি কানেক্টেড টু দ্য কারেন্ট ভ্যালু, ভ্যালু ইন ইউজ। আর বাকি তিনটা আপনি অপশন দেখেন, অ্যামাউন্ট ইউজড আর অবজেক্টিভ। কোনটা অবজেক্টিভ, হিস্টোরিক্যাল কস্ট নাকি কারেন্ট ভ্যালু?
অবজেক্টিভ মানে কি, যেটা অ্যাকচুয়ালি আপনি স্পেসিফিক্যালি জানেন যে কত টাকা হয়েছে, যেখানে কোনো জাজমেন্টের আসলে কোনো জায়গা থাকতেছে না, তাহলে আমরা জানি যে হিস্টোরিক্যাল কস্টটা হচ্ছে মোর রিলায়েবল, মোর অথেন্টিক, মোর অবজেক্টিভ। তাহলে 2 নাম্বারটা অপশন, মানে অপশন বি হচ্ছে রিলেটেড টু হিস্টোরিক্যাল কস্ট, তার মানে কারেন্ট ভ্যালু রিলেটেডই না, ভ্যালু ইন ইউজ রিলেটেডই না। ইট ইজ ইজিলি আন্ডারস্ট্যান্ড সিস্টেম অফ ভ্যালুয়েশন, কারণ হিস্টোরিক্যাল কস্ট হলে তো আপনি জানেন যে কত টাকায় আপনি ভ্যালুয়েশন করছেন, রাইট? তাহলে এটাও হিস্টোরিক্যাল কস্ট রিলেটেড। ডি, অ্যামাউন্টস আর রিলায়েবল, এটাও হিস্টোরিক্যাল কস্ট রিলেটেড। তার মানে দেখেন, আপনি যদি হিস্টোরিক্যাল কস্টটাও বুঝতে পারেন, হিস্টোরিক্যাল কস্টের অ্যাডভান্টেজ কি, যেটা গত ক্লাসে আমরা ডিসকাস করছি, আপনারা সামহাউ মেবি রেকর্ডিংটা দেখেন না অথবা মিস আউট হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে এইটার জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট আনসারটাই হচ্ছে, আমি ভ্যালু ইন ইউজ দিয়ে কি দেখতেছি, আমার অ্যাসেট থেকে ফিউচারে কত টাকা বেনিফিট আসবে, ওই ফিউচার ইকোনমিক বেনিফিটের প্রেজেন্ট ভ্যালু কত। ক্লিয়ার কথাটা? So option A should be the correct answer. আমরা কি এগ্রিড সবাই? ওকে। এরপর নাম্বার 13, এটা S1 রিলেটেড, মানে ওই যে যেটা আমি বললাম সাস্টেনেবিলিটি রিলেটেড, সো এটা আমরা একটু স্কিপ করে যাই। আই থিংক এটা আপনারা পারবেন, বাট না পারলেও সমস্যা নাই। নাম্বার 14, একটু জাস্ট ট্রাই করে দেখেন যে এটা পারা পসিবল কিনা। এটাও সাস্টেনেবিলিটি রিলেটেড, বাট এটা হচ্ছে আমাদের ওই মানে একটু আগে আমরা যে ডিসকাশন গুলো করছিলাম যে আইএএসবির কাজটা কি, ও সাস্টেনেবিলিটি রিলেটেড মানে ডেভেলপ করা, স্ট্যান্ডার্ড গুলো ইস্যু করা, এটাই হচ্ছে আইএসএসবির কাজ। তো এটাই একটু দেখেন যে ইফ ইউ ক্যান ট্রাই, আমরা হয়তো বা পরে ইয়ে যেতে পারি। কারণ এই লাইনটা আমরা বলেছিলাম একদম ফার্স্টে, মানে আইএসএসবির কাজটা কি, যে গ্লোবালি সাস্টেনেবিলিটি রিলেটেড স্ট্যান্ডার্ড গুলা ডেভেলপ করা, ইস্যু করা, রাইট? এই শুড বি দ্য কারেক্ট আনসার। এই জন্য আমি বললাম যে এটা আপনারা জাস্ট পড়লি পারবেন, এই জন্য আমি জাস্ট আপনাদেরকে ওপেন করে দেওয়া, বিকজ এটা আপনি খেয়াল করে দেখেন, আমরা একদম ফার্স্টে এই লাইনটা দিয়ে শুরু করছিলাম, রাইট? সো এটা বেসিক্যালি আইএফআরএস S1 S2 হবে। ওকে, সো আমরা যে সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ড বলি, সো দ্যাট ইজ আইএফআরএস S1 and S2. সো admit Marisa. Now আমরা তো যে কোশ্চেন গুলো করলাম কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থেকে, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক থেকে, দোজ আর রিলেটেড টু সেকশন এ টাইপ অফ কোশ্চেন, মানে সেকশন এ তে যে কোশ্চেন গুলো আসে। যদিও কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক থেকে সেকশন বি, মানে মাল্টিপল যেটা আমরা বলি, যে যেখানে আসলে ওইখানেও আমার অবজেক্টিভ টেস্ট কোশ্চেন থাকবে, বাট ওইখানে 3টা সিনারিও থাকবে, প্রত্যেকটা সিনারিওতে 5টা করে কোশ্চেন থাকবে, টোটাল 15টা কোশ্চেন থাকবে। সো ওই কোশ্চেনটা আপনারা বাসায়, এই কিটটা আপনাদের দেওয়া আছে, সফট কপিটা, বিপিপি কিট, এটা সেকশন বি এর কোশ্চেন, মানে এখানে 5টা কোশ্চেন আছে, বাট এই 5টা কোশ্চেনের আমি আবারও আপনাকে হেল্প করে দিই। এই 5টা কোশ্চেনের যে কোশ্চেনটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক রিলেটেড, এটা একটু ট্রাই করবেন আপনারা, পসিবল? হ্যাঁ, বিবিপি থেকে আমি করতে বলছি আপাতত আপনাদেরকে, এটা আপনাদেরকে আমি অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে একদম ফার্স্টের দিন আমি এটা দিয়েছিলাম। ওকে, যদি পরবর্তীতে কেউ জয়েন হয়ে থাকেন, লেট মি নো, আমি এটা আপনাকে আবার হয়তো বা আমাকে ফরওয়ার্ড করে দিতে হবে, অর হোয়াট এলস আই ক্যান ডু, আমি এটা ওই আপনাদের গুগল ক্লাসরুমে আমি আপলোড করে দেবো। সো আই থিঙ্ক দ্যাট উড বি বেটার আপনাদের জন্য। সো কাইন্ডলি আমার রিকোয়েস্ট থাকবে নেক্সট ক্লাস মানডের আগে, কারণ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক খেয়াল করে দেখেন, আমরা কি বলছি, এখান থেকে 6 or 8 মার্কসের কোয়েশ্চেন আসবে, রাইট? তার মানে আমরা আমাদের সিলেবাসের 6 to 8% কিন্তু এই আজকে আমরা কমপ্লিট করে ফেললাম। হোয়াট ডু ইউ থিঙ্ক, এটা কি আমাকে আবার পসিবল, মানে রিপিট করা অথবা আবার পড়ানো? তার মানে নাও ইটস ইউর টার্ন, নাও ইটস ইউর রেসপন্সিবিলিটি, সো দ্যাট এই কনসেপচুয়াল এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানানো,
যে স্যার আমি ওই টার্মটা বুঝতেছি না, এই জিনিসটা আমার একটু কনফিউশন লাগছে। Actually, something that sound like still আমরা ক্লাস করলাম is the fourth class. টেকনিক্যালি থার্ড ক্লাস, মানে ওরিয়েন্টেশন ক্লাসটাকে আসলে আমি ক্লাস কনসিডার করি না। Still now, performance of computer science আমি সেটা ক্যাপচার করতে করা শুরু করতে হ্যাঁ, আইএস ইউজ করা শুরু কম্পোনেন্ট বলতে আর ক্যাপলানটা আপনি ফলো করেন, ক্যাপলানটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আপনি মিডল অফ দ্য চ্যাপ্টার পাবেন, মানে মাঝখানের দিকে আছে। আছে আমি স্যার আজকে না না, আপনি ফার্স্টে কন্টেন্টটা দেখেন, মানে আপনি ক্যাপলান যদি ওপেন করি আমরা, আপনি দেখবেন যে কন্টেন্টে মোস্ট অফ দ্য চ্যাপ্টার 14 অর সামথিং এ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা আছে। অফকোর্স টপিক ওয়াইজ যেমন আমি এরপরে আবার অ্যাসেটে যাব না, আমি এরপরে যাব IS2 তে। সো আপনি IS2 দেখবেন ক্যাপলানে আপনি পাবেন না, মানে অনেক পরের দিকে পাবেন ইনভেন্টরি। ক্যাপলানে শুরু করছে ট্যানজিবল অ্যাসেট দিয়ে, ইনভেন্টরি। IS16 is PPE। So you are suggesting that we start with some topics. আমি যে সিকোয়েন্সে যাচ্ছি, মানে আপনি যখন ক্লাসে পড়াচ্ছেন সেটা আপনি যে কিছুটা বা ইংলিশ করবেন সেটা থেকে আমরা ক্লাসে যে শিখছি সেটাই এখন পাবো। অফকোর্স হ্যাঁ, মানে এটা আমি রিকমেন্ড করি যে আপনি, যেমন ধরেন আমি এটি আপনাকে বললাম এখন, মানে হোয়াট ইউ ক্যান ডু ফর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। এই যে আমার যে কুইক রিভিশনটা আছে, কুইক রিভিশনটা আপনি বাসায় দেখলেন, ওকে, দেখার পর হোয়াট ইউ ক্যান ডু, আপনি যদি আপনার টাইমটা ভালো একটু মনে হয় যে আর একটু ডিটেলস আমি পড়তে চাই, বিকজ কুইক রিভিশন ইউ আন্ডারস্ট্যান্ড যে এটাতে তো মানে এত ডিটেলসে লেখা হয় না, ইটস অলমোস্ট 65 পেজের মধ্যে পুরো এফআর এর অলমোস্ট ম্যাক্সিমাম সিলেবাস এখানে আছে। সো আপনি এখন আপনি একটু ডিটেলস একটু দেখতে চান, সো ডিটেলসে দেখার জন্য আপনার জন্য আমি বলছিলাম যে স্টাডি হাব ইজ মানে মেইন রিসোর্স, যেটা আমি গতকাল আপনাদেরকে দিলাম পিডিএফটা, আপনাদের কিন্তু অ্যাক্সেস নাই স্টাডি হাবে। সো আই ডাউনলোডেড ইন পিডিএফ, আপনাদেরকে আমি প্রোভাইড করেছি। সো আপনার হাতে যে কোনো একটা অপশন ইউ ক্যান পিক, আপনি ক্যাপলানটাও দেখতে পারেন, দ্যাট অ্যাবসলিউটলি ফাইন, কোনো সমস্যা নাই, অর স্টাডি হাবটাও দেখতে পারেন ডিটেলস এর জন্য। ক্লিয়ার? হ্যাঁ, এবং এবং ক্যাপলানের কথাটা আমি কেন বলছিলাম, বেসিক্যালি আমি আসলে আমার আমার স্টুডেন্ট লাইফে আমি দুইটা ইউজ করতাম, বাট ক্যাপলানটা বলার মানে মেইন রিজন হচ্ছে ক্যাপলানের মধ্যে আপনি ল্যাঙ্গুয়েজ গুলা ইন মানে আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজে পান, মানে বিপিপি এর ওয়ার্ডিং গুলা আর ল্যাঙ্গুয়েজ গুলো অনেক অ্যাডভান্স থাকে, মানে একটু একটু মানে একটু মানে আন্ডারস্ট্যান্ডিংটা একটু আমার মনে হয় ডিফিকাল্ট, মানে আপনাদের এই জায়গাটা থেকে, দ্যাটস ওয়াই, আর কিছু না। যদি আপনি যে কোনো একটা আমার আমার প্যাটার্নটা আপনি বোঝার ট্রাই করেন, ইউর ফার্স্ট সোর্স অফ থিং ইজ এসএসসি রিসোর্স অলওয়েজ, বাট এসএসসি রিসোর্স তো আপনি ডাইরেক্ট অ্যাক্সেস করতে গেলে আপনার জন্য প্রবলেম। সো দ্যাটস ওয়াই আই কেম হিয়ার টু ইন্টারপ্রেট অল দোজ থিং। সো আমি যে গাইডেন্স গুলো দিচ্ছি, মানে আমি যে রিসোর্সটা আপনাকে দিচ্ছি কুইক রিভিশন আর আমার ক্লাসের যে লেকচারটা, সেটা আপনি ফার্স্টে ফলো করলেন, ওকে, ফলো করলে আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন, কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য সাফিসিয়েন্ট নলেজ হয়ে যাবে। বাট স্টিল আপনি যদি ফিল করেন যে না আমার এক্সামকে প্র্যাকটিস করার জন্য আরেকটু মানে ডিটেলসে আমি একটু পড়ে নেই, ওই ডিটেলস পড়ার জন্য আমি আপনাকে রিকমেন্ড করছি ক্যাপলানটা। বুঝতে পারছি কথাটা? বাট আপনি যদি আমার রেকর্ডিং শোনার পরেই ডাইরেক্ট প্র্যাকটিস করতে পারেন, দ্যাটস গো ফর প্র্যাকটিস। মানে নলেজ মানে এই আন্ডারস্ট্যান্ডিং করতে এত টাইম কনজিউম করাটা আসলে ওয়াইজ হবে না। রাদার আপনি যেটা আমরা করছি এখন, দেখেন আমরা কিন্তু মানে 2 দিনে আমরা 2 চ্যাপ্টারের কোশ্চেন গুলো করে ফেলছি, রাইট? বাট হোয়াট উই কুড হ্যাভ ডান, যে আমরা হয়তো আরো অনেক ডিটেলস এর থিওরি আপনাদেরকে বলতাম এক গাদা, বাট কোশ্চেনটা আমি প্র্যাকটিস করতে পারতেছি না, তাহলে কিন্তু আসলে আমার পারপাসটা সার্ভ হইতো না। So the purpose of having knowledge or learning how to apply it. So ওই অ্যাপ্লিকেশনটা আমি আপনাদেরকে শিখাচ্ছি যে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। না ওইটা হচ্ছে আমি আপনাকে বলছিলাম হচ্ছে এটা একদম শেষে, নট নাও। মানে নট নাও বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে আপনি এখন বিপিপিটাই শেষ করেন আমার সাথে,
অর সামটাইমস আমি আপনাকে বলবো যে এই চ্যাপ্টারটা বিপিপি কিট থেকে আমি করাবো না, আমি আপনাকে ডাইরেক্ট স্টাডি হাব থেকেই করাবো, আপনি বিপিপি করবেন। আই উইল টেল ইউ। Sometimes I need more questions to actually. ইয়াস, সো আপনার জন্য আমি যত বেশি কোয়েশ্চেন, মানে ইটস অল অ্যাবাউট, আমি আবারও বলছি, এসএসসি এ পাস করার জন্য ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ট্রাস্ট মি, আপনি যত বেশি প্র্যাকটিস করতে পারবেন তত বেশি আপনার মধ্যে কনফিডেন্স গ্রো করবে টু গেট পাস। আমি আবারও আপনাদেরকে একটা জিনিস বলি, এসএসসি এক্সামে পাস করার জন্য নলেজ ইজ নট দ্য অনলি প্রি রিকুইজিট। Yeah, knowledge is prerequisite, but not the only thing. নলেজের সাথে আপনাকে এক্সাম টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যেটার জন্য প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই। ক্লিয়ার? ওকে, এখন আমরা যে হোমওয়ার্কটা দিলাম, এই হোমওয়ার্কটা একটু কাইন্ডলি মানে নেক্সট ক্লাসের আগেই আপনারা যেন প্র্যাকটিস করেন, আউট সলভ করে রাখেন। বিপিপি এক্সাম কিট, যেটা আমি গ্রুপে আমি আবার দিয়ে দিচ্ছি, সমস্যা নাই লাগলে। আপনারা দেখবেন বিপিপি এফআর বিপিপি কিট 2026, এখানে 5টা কোশ্চেন আছে। ওই জাস্ট বিয়ের জন্য মানে একটা সিনারিও আছে, ওই সিনারিওর উপর বেস করে 5টা, আপনি ইভেন দো এখনো পারবেন, এই 5টা কোশ্চেনের আনসার 5টাই পারবেন আপনারা। মানে ইটস অল অ্যাবাউট ওই কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স রিলেটেড কিছু কোশ্চেন। ওকে, হুম, এটা আপনি ওই যে আমার এফআর কুইক রিভিশনই পাবেন। মানে আমি আমি আপনারা মেবি মানে দ্যাটস চ্যালেঞ্জিং, মানে আপনারা হয়তো এটা ওপেন করেন না বাসায়, করলে হয়তো বা পাইতেন। এই যে আমরা এই দুইটা শেষ করলাম মাত্র, আমরা এখন যাব এটাতে। ওকে, তারপর আমরা আইএস 8 নিয়ে কথা বলবো, তারপর আমরা আইএস 16 যাব, এরপর আইএস 38 আর আইএস 16 এর সাথে আইএস 40টা হয়তো আমরা কভার করে দিতে পারি। দ্যাট আমি সিকোয়েন্সিয়ালি আপনাকে বলবো যে কি কি জিনিস আপনারা কভার করবেন। যেমন এখানে আমি আমি আপনাকে যদি দেখাই, এখানে আইএফআরএস 18টা আসে নাই, বিকজ আইএফআরএস 18টা জাস্ট রিসেন্টলি আসছে এবং এটা 2027 থেকে ইফেক্টিভ। বুঝতে পারছেন? আইএস 1 যেটা রিপ্লেস হয়ে গেল, যেটা একটু আগে আমি বলছিলাম কথাটা। ওকে, সো ইউ উইল গেট দিস অ্যাক্টিভ। এর বাইরে স্ট্যান্ডার্ড আছে, আমি আবারও বলছি স্ট্যান্ডার্ড আছে, বাট এফআর এর জন্য এই সিলেবাসটাই হচ্ছে আমরা ফলো করবো। না, আইএস 41 পর্যন্ত আছে, আর আইএফআরএস আপাতত 19 পর্যন্ত আছে, 19টা আসছে। এই মানে 19 অলরেডি মানে আইএফআরএস 19 আমাদের সিলেবাসে নাই, মানে আমাদের ইয়ের জন্য না, এফআর এর জন্য না, এটা এসবিআর এও এখন ইনক্লুড হয় না, মানে ইনক্লুড বলতে কারেন্ট ডেভেলপমেন্ট ইস্যু হিসেবে আছে। আইএফআরএস 18, আইএস 1 আর নাই, আইএস 1 নাই, আইএস 1টা রিপ্লেস হয়ে হচ্ছে আইএফআরএস টা হয়ে যায়, আর আইএফআরএস রাইট রাইট ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, যেমন আমি করতেছি না, মানে আপনার কি মনে হয় আমি কি আইএফআরএস 18 পড়ছি নাকি? তো আমি আমার আইএফআরএস 18 পড়তে হচ্ছে না এখন। আমি পড়ছি আইএস 18 যখন আমি রেভিনিউ নিয়ে পড়াশোনা করছি, তো আমি যখন পড়ানো শুরু করছি তখন কি আমি আইএস 18 পাইছি নাকি? সব সব বাদ দেন, আমি যখন পরীক্ষা দিচ্ছি আমি পেন এন্ড পেপারে পরীক্ষা দিচ্ছি, মানে আমরা তো খাতা কলমে পরীক্ষা দিচ্ছি, ঠিক না? তো মানে ওর রিয়াকশনটা মনে ছিল যে ডাইনোসর আমলে আমি পরীক্ষা দিচ্ছি, মানে ডাইনোসর আমলে পরীক্ষা না, এটা খুব বেশি আগে না, আমি মানে 2020 সালে হচ্ছে কম্পিউটার বেস আসছে, এর আগে তো কম্পিউটার বেস ছিল না, এর আগে তো পেন এন্ড পেপারে এক্সাম দেওয়া লাগতো। কোনটা এফআরটা? এফআর আমি 15 দিছিলাম 2015-তে, হ্যাঁ 2015-তে। সো ওই সময় কিন্তু মানে দেখেন ওই সময় কিন্তু আমাদের খাতা কলমে লিখতে হয়েছে, বাট যখন আমি যখন টিচিং এফআর শুরু করছি তখন থেকেই হচ্ছে ফার্স্ট কম্পিউটার বেস নিয়ে তারা শুরু করছে। সো আই হ্যাড টু লার্ন যে কম্পিউটারে কিভাবে প্র্যাকটিস করতে হচ্ছে, কোশ্চেন গুলা কিভাবে দেখাতে হচ্ছে। সো মানে that's why sometimes I feel overwhelmed to choose
টিচিং, কারণ টিচিং এর জন্য যেটা হয় যে আমার নলেজটা অলওয়েজ আপডেট থাকে, সো দ্যাটস এ গুড থিং। সো আমরা তাহলে IS2 নিয়ে একটু কথা বলি, ইফ ইউ গাইজ অ্যালাউ মি, কারণ আমাদের টাইম যেহেতু আছে আমরা সে সময়টা ইউজ করতেই পারি। আমরা ফার্স্টেই আপনাদের কাছ থেকে ডেফিনেশনটা শুনবো, IS2 এর ডেফিনেশনটা কি, হোয়াট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ডেফিনেশন অফ IS2? What is inventory? Hmm. Inventory is like a stock, like any manufactured product, like livestock, Hmm. what is a part of the current Okay, অনেক অনেক কিছু বলে ফেলছে। আমার ওই যে কম্পিউটার মাঝে মাঝে হ্যাং করে না, আমার ব্রেন ওইরকম হয়ে গেছে। কারণ এটার কারণ আছে, আমি দেখবেন আমার হেডফোন ঠিক করছি, বিকজ অনেক সময় অনলাইন থেকেও যখন বলে তখন এই জিনিসটাই হয়। সো অনলাইনে কেউ আছেন যারা একটু বলতে চান? এখান থেকে দুইটা খুব ভালো পয়েন্ট আসছে, যে ইনভেন্টরি লাইক স্টক অর প্রোডাক্ট, বাট কি করি আমরা, মানে স্টক প্রোডাক্ট তো বুঝলাম, বাট ওকে, company ফিনিশ প্রোডাক্ট অর কমপ্লিট প্রোডাক্ট। আর কিছু কি বলতে চান অ্যাকচুয়ালি আপনারা, আপনাদের মধ্যে যারা আছেন, অনলাইনে যারা আছেন, অনলাইন থেকে একটু শুনি, রাসেল ভাই। স্যার, ইনভেন্টরি কস্ট কিভাবে ডিটারমাইন করে এবং হচ্ছে এক্সপেন্স কিভাবে রিকগনাইজ করে ওকে, এবং হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে রিপোর্ট করতে হয়, এই জিনিসগুলো স্যার। ওকে, মানে আপনি আপনি মানে IS2 এর একটা গাইডেন্স দিয়ে দিলেন, বাট মানে থ্যাংক ইউ ফর ইউর ইনপুট। আরো আরো বেসিক ভাবে আমি একটু জানতে চাই আপনাদের কাছ থেকে, আপনারা বলছেন অনেকটুকু, খুব সুন্দরভাবে বলছেন, ভেরি ভেরি ওয়েল ডান। আপনারা যে কথাটা বলছেন, এই কথাটাই আসলে আমরা যদি একটু বিজনেসের পার্সপেক্টিভে চিন্তা করি, আসলে ইনভেন্টরি কি, যেটা আপনারা বলছেন আসলে এটাই। ইনভেন্টরি ইজ আ স্টক প্রোডাক্ট, এই প্রোডাক্টটা অর স্টকটা ডিফারেন্ট ফর্মে হতে পারে, যেটা আপনারা বললেন যে ফিনিশ গুডস একটা ইনভেন্টরি, দ্যাটস ফাইন। র মেটেরিয়ালও একটা ইনভেন্টরি, ওয়ার্ক ইন প্রোগ্রেস এটাও একটা ইনভেন্টরি, ফিনিশ গুডসটাও ইনভেন্টরি। আমরা যদিও ফিনিশ গুডসটা নিয়েই মেইনলি কথা বলি, এবং যেটা আপনারা বুঝাতে চাচ্ছেন আমাকে যে এটি অ্যাকচুয়ালি ফাইনাল প্রোডাক্ট, কমপ্লিটেড প্রোডাক্ট। এটার পরবর্তী একটা টার্ম আমাকে বলতে হবে, সেটা হচ্ছে যেটা আমি আমার বিজনেসের ডে টু ডে অপারেশনে সেল করে থাকি। মানে কি, তার মানে ইনভেন্টরি হচ্ছে ইট ইজ হেল্ড ফর রিসেল, মানে যেই আইটেমটা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যে আইটেমটা, যে প্রোডাক্টটা, যে প্রপার্টিটা আমি রিসেল করার পারপাসে ইদার পারচেস করছি অর প্রডিউস করছি, সেটাকে আমরা কি বলছি, ইনভেন্টরি। মানে ফিনিশ প্রোডাক্ট কিন্তু আবার সেল রাইট, আমি আমি খেয়াল করে দেখেন, যদি আমি হোলসেলের বিজনেস করি, হোলসেলের বিজনেস মানে কি, আমি ফিনিশ প্রোডাক্টস আনবো, মানে যেটাকে আমি মার্চেন্ডাইজিং বলি, আমি ফিনিশ প্রোডাক্টস আনবো, এনে আমি এটা সেল করব কাস্টমারের কাছে, এটাও আমার জন্য হইতে পারে ইনভেন্টরি, যেটা আমি রিসেল করার পারপাসে পারচেস করছি, রাইট। আবার এমনও তো হইতে পারে আমি ম্যানুফ্যাকচারিং, আমি র মেটেরিয়াল কিনে আনছি, সেই র মেটেরিয়ালের সাথে আমি আমার আরো অনেক এক্সপেন্স যেটা আছে, অনেক মানে আমার অ্যাডিশনাল এফোর্ট আছে, সেটা আমি অ্যাড করে তারপরে ওইটা আমি প্রডিউস করব, রাইট। প্রডিউস করে দেন আমি ওইটাকে ফিনিশড গুডস এ কনভার্ট করব, তারপর ওইটা আমি সেল করব। ওই র মেটেরিয়াল আমি যে কিনলাম আর ফিনিশড গুডস, এটার মাঝের যে সময়টা, সেটাকে আমরা WIP বলি, ওয়ার্ক।
হ্যাঁ, এটা আমার এটাও কাউন্ট করতে হবে। অফকোর্স বাট এখানে কথা আছে, বাট এই যে ভাই একটা মাঝখানে যখন কথাটা বলছিল তখন আমার মাথাটা যে হ্যাং করছিল, ওই ওই কথাটা হ্যাং বলছে ভাই, হঠাৎ করে মাঝখানে বলছিল না যে কারেন্ট অ্যাসেট অলসো ইনভেন্টরি। তো ইনভেন্টরি আমরা আমাদের ব্যালেন্স শিটে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমরা আমাদের যেই অ্যাসেটটা দেখাই, মানে বেসিক্যালি কারেন্ট অ্যাসেট হিসেবে, দ্যাট অ্যাকচুয়ালি ফিনিশড গুডস এর যে ইনভেন্টরি সেটা। আর এই যে র মেটেরিয়াল কত আছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস কত আছে, এটা ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টের জন্য, মানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর জন্য সেটা আমাকে করতে হয়, যে আমার কতটুকু গুডস র মেটেরিয়াল পড়ে আছে, কতটুকু গুডস আমার ওয়ার্ক ইন প্রোগ্রেসে আছে, আর কতটুকু গুডস আমার ফিনিশড প্রোডাক্টে পড়ে আছে, দ্যাট আই হ্যাভ টু ক্যালকুলেট অবভিয়াসলি। ক্লিয়ার? তাহলে আমরা ইনভেন্টরি ডেফিনেশনটা কি বুঝলাম? ইনভেন্টরি ডেফিনেশন যেটা হচ্ছে, আমি একটু লিখতে পারেন, inventory is any item or property that either purchased or produced for Either produced resale in ordinary course of business। মানে আমার ডে টু ডে বিজনেসের জন্য আমি আমার যেই আইটেমটা অথবা প্রপার্টিটা আমি পারচেস করতে পারি, তাহলে পারচেসটা কাদের জন্য হবে? ফর মার্চেন্ডাইজিং ইন্ডাস্ট্রি, রাইট? আর প্রোডাকশনটা কারা করবে? ফর ম্যানুফ্যাকচারিং অর প্রোডাকশন যারা করে তাদের জন্য। ওকে, এগ্রিড সবাই আমরা? ওকে, এই জায়গাটায় আমাদের খুব বেসিক একটা কথা আছে। বেসিক কথাটা হচ্ছে, আমি সে আপনাকে আমি বললাম যে আমি 10,000 ইউনিট ইনভেন্টরি পারচেস করছি, কেন? রিসেল করার জন্য। ওকে, সো সে উই হ্যাভ পারচেস 10,000 units of inventory for resale, per unit সে ধরেন $10। ওকে, মানে প্রত্যেকটা ইউনিট হচ্ছে $10 করে। ওকে, নাও what should be the journal for purchasing inventory? মানে আমি যে ইনভেন্টরি পারচেস করলাম, আর আমি যে ইনভেন্টরি পারচেস করি, সেটার জার্নালটা কি হবে? সরি, শিওর? ওকে, আমরা ইনভেন্টরি নামে কখনো, যখন আমি ইনভেন্টরি পারচেস করি, তখন কি আমি ইনভেন্টরি নামে কোনো অ্যাকাউন্ট করি? সো অলওয়েজ এই কথাটা একটু মনে রাখবো, যখনই আমরা ইনভেন্টরি, কেন আমি এটাকে বারবার ইনভেন্টরি হিসেবে বলছি, দেখেন এই ব্যাপারটাই, সে আমি একটা লাইভ এক্সাম্পলে আসি। ধরেন আপনি একটা কম্পিউটারের দোকান, এটার মালিক, আপনি একটা কম্পিউটারের দোকান আর একটা কম্পিউটারের শোরুম হচ্ছে আপনার বিজনেস। সো আপনি যে কম্পিউটার পারচেস করতেছেন, কেন পারচেস করতেছেন? এটা রিসেলের জন্য। ওকে, তাহলে আপনি যে এটা পারচেস করলেন, এটা আপনার জন্য ইনভেন্টরি না? Okay, তাহলে যখন আপনি পারচেস করছেন, এটা আপনার জন্য কি হবে? পারচেজ এক্সপেন্স, রাইট? ওকে, আর যখন আপনি এটা সেল করবেন, তখন এটা আপনার জন্য কি হবে? সেলস, ইনকাম, রেভিনিউ। ওকে, বাট এই একই কম্পিউটার যদি এলসিবিএস পারচেস করে, এলসিবিএস কি কম্পিউটার গুলো সেল করার জন্য পারচেস করতেছে? কেন? ইউজ করার জন্য, ফর অফিসিয়াল ইউজ, ফর সার্ভিস ডেলিভারি, হোয়াট এভার, ইউজ করার জন্য। যদি এই কম্পিউটারটা সে ইউজ করার পারপাসে, মানে লং টাইম ইউজ করার পারপাসে সে পারচেস করে, তখন কি আর এটা তার জন্য ইনভেন্টরি থাকে? তখন এটা ওই বিজনেসের জন্য কি হয়ে যায়? অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট। আমি বুঝতে পারছি কথাটা? সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কেন পারচেস করা হচ্ছে। তার মানে যেই অ্যাসেটটা রিসেল করার পারপাসে পারচেস করা হচ্ছে, সেটাকে আমরা ইনভেন্টরি বলছি। বাট if any item or
property purchased or produced for long term use in the business, then এটাকে আমরা কি বলবো? It is called non current asset. মানে যদি 12 মান্থের, যেটা আমরা জানি রাইট, 12 মান্থস, মোর দ্যান 12 মান্থ যদি হয়। আমরা কি কথাটা বুঝাইতে পারছি? কথাটা ক্লিয়ার? মোটিভটা বুঝতে পারলাম না। সো কেন আমি পারচেজ করছি, পারপাসটা কি, দ্যাটস ইম্পর্টেন্ট, মোটিভটা ইম্পর্টেন্ট। আমি যদি রিসেল করার পারপাসে করি, এখন আমি এই কথাটাই দেখেন, খেয়াল করে দেখেন, আমি এই 10,000 ধরেন, আমি 10,000 আমি ধরেন এটা 1,000 করে মানে ধরি, অথবা ধরেন সে 500 করে ধরি, তাহলে আমি কম্পিউটার দিয়ে বুঝতে পারবো। ধরেন 10,000 ইউনিট আমি কম্পিউটার কিনবো, ওকে। এই কম্পিউটারটাই যদি আমি ফর রিসেল পারচেস করতাম আর রিসেল পারচেস করি, ওকে, তাহলে জার্নালটা কি হবে? ফর লং টার্ম ইউজ করার জন্য যদি আমি কিনে থাকি, তাহলে আমার জার্নালটা কি হবে? আমি কি কথাটা বুঝাইতে পারতেছি? আমি একই সাথে দুইটা জিনিস কভার করতে চাচ্ছি আপনাদের, যে আপনাদের জন্য এই কনফিউশনটা না থাকে। আমি এখানে এই কথাটা উঠাই দিই, তাহলে আমি তো নিচে বলেই দিচ্ছি যে রিসেল হইলে আমি কি এন্ট্রি দিব, এন্ড লং টার্ম ইউজের জন্য হইলে আমি কি এন্ট্রি দিব। যদি রিসেল করার জন্য হয়, তাহলে এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলছি ইনভেন্টরি। এবং এটার জন্য আমার কোন আইএস অ্যাপ্লিকেবল হচ্ছে? আইএস। ক্লিয়ার? আর যদি লং টার্ম ইউজ করার জন্য আমি মানে পারচেজ করি, তাহলে এটাকে আমরা কি বলছি? নন কারেন্ট অ্যাসেট। এন্ড এটার অ্যাপ্লিকেবল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমরা আইএস 16 এ গিয়ে পড়বো হয়তো। ক্লিয়ার? বাট আমি জার্নালটা তো বলতে পারবো। ক্লিয়ার? আমরা So long term channel কিন্তু আমাদের সরি, long term যেটা সেটা করতে আমি বলবো, মানে এখনো তো কোনোটাই বলি নাই জার্নাল। তাহলে যদি আমি আমার আইটেমটা রিসেল করার পারপাসে পারচেস করি, তাহলে আমি যখন, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যখন কোনো আইটেম আমরা রিসেল করার পারপাসে ইউজ করি, তখন আমার পারচেজ অথবা সেল, এইটার মুভমেন্টটা আমরা পারচেজ অ্যাকাউন্টের মাধ্যমে দেখাই, সেলস অ্যাকাউন্টের মাধ্যমে দেখাই। আমি কথাটা বুঝাইতে পারছি? যখন কোনো আইটেম, তার মানে কি, রিসেল করার পারপাসে আমি যখন পারচেজ করি, সেটা আমার জন্য কি? ইনভেন্টরি। সো যখন আমি কোনো ইনভেন্টরি পারচেজ করব অথবা সেল করব, আমি কোন অ্যাকাউন্টটা ইউজ করব? পারচেজ অ্যাকাউন্ট অর সেলস অ্যাকাউন্ট। কথাটা ক্লিয়ার? তাহলে পারচেজ অ্যাকাউন্টটা আমার জন্য কি? এক্সপেন্স অ্যাকাউন্ট না ইনকাম অ্যাকাউন্ট? পারচেজ হচ্ছে আমার জন্য এক্সপেন্স। ক্লিয়ার? ওকে। আমরা একটা গোল্ডেন প্রিন্সিপাল জানি না, যে এক্সপেন্স এবং অ্যাসেট যদি বাড়ে, তাহলে কি হয়? অলওয়েজ রিমেম্বার দিস, জার্নালের বেসিক প্রিন্সিপাল, অ্যাসেট and expense, if it increases, then we should make it debit, right? And if it decreases, then we should make credit. তার মানে কি, অ্যাসেট এবং এক্সপেন্স যদি ইনক্রিজ করে, তাহলে আমরা কি করব এটাকে? তাহলে কি হবে? ডেবিট হবে। আর অ্যাসেট এবং এক্সপেন্স যদি কমে যায়, তাহলে কি হবে? ক্রেডিট হবে। এগ্রিড সবাই আমরা? অন দ্য আদার হ্যান্ড, লায়াবিলিটি or capital or income, এটা যদি ইনক্রিজ করে, তাহলে হচ্ছে ক্রেডিট, এন্ড যদি ডিক্রিজ করে, তাহলে এটা আমরা জানি কম বেশি। তো আমরা আবার রিপিট করে নিলাম। তাহলে এখন আমরা চলে যাই ডাবল এন্ট্রিতে। আমরা যখন যাব ডাবল এন্ট্রি যে আমরা যখন করব, সো এখানে আমরা আসি, আমি যখন ইনভেন্টরি পারচেস করতেছি, রাইট? ইনভেন্টরি যখন আমি পারচেস করতেছি, তাহলে আমরা ইনভেন্টরিটা কেন পারচেস করতেছি? ফর রিসেল। ওকে, তাহলে আমরা কোন অ্যাকাউন্টটা ইউজ করব? পারচেজ অ্যাকাউন্ট। আর পারচেজ অ্যাকাউন্ট এটা আমার কি অ্যাকাউন্ট? এক্সপেন্স অ্যাকাউন্ট। তাহলে এক্সপেন্স কি বাড়তেছে না এখানে? এক্সপেন্স বাড়লে কি হবে? ক্লিয়ার? তাহলে আমার জার্নালটা কি হচ্ছে? পারচেজ
অ্যাকাউন্ট ডেবিট। ক্লিয়ার? তাহলে আমার অ্যামাউন্ট লাগবে না, অ্যামাউন্ট কত 10,000 ইনটু কত করে বলছিলাম আমরা 500। আমরা যদি কম্পিউটারের কথা বলতেছিলাম এই জন্য অ্যামাউন্টটা বাড়াই দিছে, আসলে 10 টাকা করে তো আর কম্পিউটার পাওয়া যায় না। হ্যাঁ, কত 50 লাখ এটা, রাইট? অনেক টাকা বলে ফেলছি তাহলে। আসলেই হবে এটা 5 মিলিয়ন হবে, রাইট? সরি, আমি একটা শূন্য বেশি দিয়ে ফেলছি। হ্যাঁ, Sir, is it paid purchase or আমি ওই জায়গাটায় যে এখন আসতেছি, মানে আমি তো এখনো বলি নাই যে এটাকে আমি কিভাবে পারচেস করছি। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, এটুকু ক্লিয়ার, রাইট? ওকে, এখন আমি পারচেসটা কিভাবে করছি, দ্যাটস ইম্পর্টেন্ট থিং। আমি কি ক্যাশ পারচেস করছি অর ক্রেডিট পারচেস করছি, রাইট? যদি ক্যাশ পারচেস করি তার মানে কি হচ্ছে, আমার টাকাটা আমি ইমিডিয়েটলি পেমেন্টটা করে দিচ্ছি, তাহলে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা সরাসরি সাথে সাথে চলে যাচ্ছে। তাহলে যদি আমার টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে চলে যায়, বিজনেসের অ্যাকাউন্ট থেকে যদি চলে যায়, তাহলে বিজনেসের অ্যাকাউন্ট থেকে যদি ক্যাশ কমে যায়, ক্যাশ আমার বিজনেসের জন্য কি অ্যাসেট, তাহলে অ্যাসেট কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে আমার ক্রেডিট এন্ট্রিটা কি হবে, ক্যাশ অর ব্যাংক ক্রেডিট, রাইট? যদি আমি ক্রেডিটে পারচেস করি, মানে ক্রেডিটে পারচেস করা মানে কি, আমি টাকাটা এখনো দেই নাই, রাইট? তাহলে আমি টাকাটা যদি এখনো দেই নাই তাকে, তাহলে আমি যাকে টাকাটা এখনো দেই নাই তাকে আমার টাকাটা পে করতে হবে, তাকে আমরা কি বলি, পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল। তাহলে এটা হবে হচ্ছে ফর ক্যাশ ট্রানজেকশন, রাইট? অর যদি আমি পেমেন্টটা না করে থাকি, মানে আমি ক্রেডিটে করে থাকি, তখন এটা আমার জন্য কি হবে, অ্যাকাউন্টস পেয়েবল ইফ ইট ইজ আ ক্রেডিট ট্রানজেকশন, রাইট? অ্যামাউন্টটা তো এটাই থাকবে যে অ্যামাউন্ট আমরা বলছিলাম। আমরা কি ক্লিয়ার? ওকে, অ্যাকাউন্ট পেয়েবল কেন ক্রেডিট, লজিকটা খেয়াল করে দেখেন। আমি যাকে এখনো টাকাটা পে করি নাই, এটা আমার জন্য কি লায়াবিলিটি, যেটা আমরা অলরেডি জানি লায়াবিলিটি ডেফিনেশন থেকে। লায়াবিলিটি কি হচ্ছে, বাড়তেছে না? সো লায়াবিলিটি যদি বাড়ে তাহলে কি হবে, যেটা আমি একটু আগেই বললাম। ক্লিয়ার? তাহলে যদি আমি ইনভেন্টরি পারচেস করি ফর রিসেল, তাহলে যখন আমি কোনো রিসেল করার পারপাসে কোনো কিছু পারচেস করবো, দেখেন খুব সিম্পল কথা, হাতিল ইনভেন্টরি কেন বানায়, ও ইউজ করার জন্য না রিসেল করার জন্য? তাহলে হাতিলের জন্য ওগুলা কিন্তু তার IS2 ইনভেন্টরি, বুঝতে পারছি কথাটা। বাট এলসিবিএস এর জন্য কিন্তু ফার্নিচার ইনভেন্টরি না, এলসিবিএস এর জন্য এগুলা কি হবে, অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। আমি বুঝতে পারছি কথাগুলো, কোনো কনফিউশন হচ্ছে? তাহলে এই আইটেমটাই যদি আমি রিসেল করার পারপাসে পারচেজ না করে আমি যদি এটা ইউজ করার পারপাসে পারচেজ করতাম, তখন এটা আমার জন্য কি হয়ে যেত, নন কারেন্ট অ্যাসেটস। তাহলে আমি এই যে 50 লাখ টাকার ল্যাপটপ আমি অথবা কম্পিউটার কিনলাম, এটা আমি কি করব, আমার অ্যাসেট হিসেবে ট্রিট করব, রাইট? তাহলে এই অ্যাসেটটার নন কারেন্ট অ্যাসেট, এইটাকে আমরা বলি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, পিপিই, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। তাহলে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কি বাড়তেছে না কমতেছে, মানে অ্যাসেট বাড়তেছে না কমতেছে? অ্যাসেট বাড়তেছে, অ্যাসেট বাড়লে কি হয়, ডেবিট। তাহলে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডেবিট। নাও বাকি এন্ট্রি তো আপনি বুঝতেছেন, যদি ক্যাশে পারচেজ করি তাহলে ক্যাশ ক্রেডিট, আর যদি আমি ক্রেডিটে পারচেজ করি তাহলে অ্যাকাউন্ট পেয়েবল। আমি বুঝতে পারলাম? কোনো কনফিউশন আছে এখানে, কোনো সমস্যা এই জায়গাটাতে? আমরা কিন্তু অ্যাসেটটা নিয়ে কথা বলবো না আর, মানে অ্যাসেটটা সাথে ইনভেন্টরির কনফ্লিক্টটা কোন জায়গায় হতে পারে সেটা আপনাদেরকে আমি ক্লারিফাই করে দিলাম। কারণ আমরা IS16 নিয়ে তো পরবর্তী টপিকে কথা বলবো, এখন আমরা কথা বলবো কি নিয়ে, IS2 নিয়ে। ওকে, ইনভেন্টরি নিয়ে। আমি আপনাকে যদি সেকেন্ড কোয়েশ্চেনটা করি, এই যে 10,000 ইউনিট আপনি পারচেস করছেন, যদি এই 10,000 ইউনিটের মধ্যে সে 100 ইউনিট out of 10,000 units, 100 units were
faulty or damaged inventory. আপনি কি ওই 100 ইউনিট রাখবেন না ব্যাক দিয়ে দিবেন, রাইট? দেন we have returned it to supplier, right? তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি purchase return, or এটা আরেকটা নাম আছে return outwards, মানে আমি রিটার্নটা দিয়ে দিচ্ছি, রাইট? purchase return or return outwards. Okay, now what should be the journal entry for this purchase return? আমি যে 100 ইউনিট পারচেজ রিটার্ন দিয়ে দিলাম, আমার এক্সপেন্স কি তাহলে আর 50 লাখ থাকবে? আমি যে এক্সপেন্স দেখাইলাম 50 লাখ, এক্সপেন্স কি আর 50 লাখ থাকতেছে? এক্সপেন্স কি হবে? কমে যাবে না? কতটুকু কমে যাবে? এই 100 ইউনিটের যতটুকু এক্সপেন্স ততটুকু কমে যাবে। তাহলে এক্সপেন্স যদি কমে যায়, এটা আমার কি হয়? ডেবিট হয় না ক্রেডিট হয়? তাহলে এক্সপেন্স যদি কমে যায়, কেন কমছে? ফর পারচেজ রিটার্ন। তাহলে পারচেজ রিটার্ন কি হবে? এক্সপেন্সটা রিডিউসেস, রাইট? তাহলে এক্সপেন্স কমে গেলে আমরা জানি কি ক্রেডিট হয়, ক্লিয়ার? এক্সপেন্স কমে গেলে কি হবে? ক্রেডিট হবে। কতটুকু ক্রেডিট হবে? 100 ইন্টু 500, কত আসে? I think 50,000, ক্লিয়ার? আর ডেবিট এন্ট্রিটা কি হবে তাহলে? ডিপেন্ডস, আমার কি ক্যাশের পেমেন্ট পেয়ে গেছি না টাকাটা পাবো আমার সাপ্লায়ারের কাছ থেকে, রাইট? যদি আমি ক্যাশ পেয়ে যাই তাহলে ক্যাশ অর ব্যাংক ডেবিট অর পেয়েবল ডেবিট, কারণ পেয়েবল কমে যাবে, কারণ আমার পেয়েবল তো আর থাকবে না। সো দ্যাট উই উইল অ্যাকচুয়ালি মেক দ্য এন্ট্রি ক্যাশ অর ব্যাংক অর অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট। এখানে একটা জিনিস একটু আমরা মানে রিলেট করে দেই আপনাদের জন্য ইজি হয়। এই যে পারচেজ অ্যাকাউন্ট, আমরা এটাকে কি বলছি? এক্সপেন্স অ্যাকাউন্ট, রাইট? যেটা আমি আপনাদেরকে প্রমিস করছিলাম। এক্সপেন্স অ্যাকাউন্ট, এক্সপেন্স এটা আমার কোন স্টেটমেন্টে রিফ্লেক্ট করে? স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন? Expense of profit and loss. You know the connection, statement of profit or loss. ক্যাশ, ব্যাংক, অ্যাকাউন্ট পেয়েবল, এগুলা কি অ্যাসেট অর লায়াবিলিটি? তাহলে এগুলো আমার জন্য কোন স্টেটমেন্টে রিফ্লেক্ট করবে? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, ক্লিয়ার? একই রকম ভাবে এই যে ক্যাশ অর ব্যাংকের যে রিফ্লেকশনটা, এটা কোথায় গিয়ে পড়বে? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। আর এক্সপেন্স যেহেতু কমে যাবে, এটা আমার কোথায় গিয়ে ইম্প্যাক্ট করবে? স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। এই রিলেশনটাও আপনাদের জন্য মানে কানেক্ট করাটা আসলে ইম্পর্টেন্ট, বিকজ যখন আপনি কোনো জার্নাল করবেন ইউ নিড টু ভিজুয়ালাইজ, ও এটা আমার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে হিট করবে, ক্লিয়ার? আর একটু পরে আমরা আরো স্পেসিফিক্যালি দেখবো যে প্রফিট অ্যান্ড লসের কোন পার্টটাতে হিট করবে। মানে এটা কি আমার মানে অপারেটিং এক্সপেন্সে গিয়ে এফেক্ট করবে না কস্ট অফ সেলস এফেক্ট করবে? দ্যাট আই উইল লার্ন অর আই উইল টিচ। Sir, আমরা যদি return না, রিটার্ন পাচ্ছি না তো, এটা রিটার্ন দিচ্ছি দিচ্ছি, তাহলে আমাদের account receivable থেকে না। মানে রিটার্ন দিচ্ছি মানে কি খেয়াল করে দেখেন, মানে আমি কখন রিটার্ন দেই? যখন আমি কোনো কিছু পারচেস করছিলাম, রাইট? এখন আপনি যেটা বলছেন অ্যাকাউন্ট রিসিভেবল হবে, আমি তো টাকাটা আমি আমি আমার এই অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট করছি কোন কনসেপ্টে? আমার কাছ থেকে কত টাকা পাইতো? 50 লাখ, রাইট? বাট আমি যে তাকে 100 ইউনিট রিটার্ন দিয়ে দিচ্ছি, এখন আমি কি তাকে আর 50 লাখ দিব? minus করে এটি আমরা এই জন্যই হচ্ছে আমরা মানে অ্যাকাউন্ট পেয়েবলের সাথে অ্যাডজাস্ট করছি। উই আর নট মানে কলিং ইট যে আমি পাবো তার থেকে টাকাটা, বুঝতে পারছি? স্যার এটা যদি ক্যাশে হয়ে যেত তাহলে সেটা ক্যাশ আর ব্যাংক। হ্যাঁ, মানে ক্যাশে হয়ে যাওয়া মানে কি? তার মানে সাপ্লায়ার আমাকে টাকা দিয়ে দিছে, তখন তো আমি টাকাটা পেয়ে গেছি, তাহলে ক্যাশ অর ব্যাংক ডেবিট হয়ে যেত, ক্লিয়ার? এরপর আমরা নেক্সট জার্নিটা যদি চিন্তা করি, তাহলে আমার কাছে এখন অ্যাভেলেবেল ইনভেন্টরি কত ইউনিট আছে? 10,000 ছিল,
এখান থেকে আমার 100 ইউনিট কি হয়েছে, রিটার্ন চলে গেছে, তাহলে 9,900, রাইট? ওকে, এই যে সিচুয়েশনটা আমরা দেখতেছি অথবা এই যে সিচুয়েশনটা আমরা পড়তেছি, এখানে আমরা বছরের শুরুতে কোন ইনভেন্টরি দেওয়া ছিল এরকম কোন সিচুয়েশন অথবা কোন ইনফরমেশন দেওয়া আছে এখানে? সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা আসলে ইনভেন্টরি নিয়ে কথা বলতেছি। আমি ধরে নিচ্ছি আমার বছরের শুরুতে মানে ওপেনিং ইনভেন্টরি এখানে ছিল না, মানে জিরো ছিল, মানে বছরের শুরুতে আমার কোনো ইনভেন্টরি এখানে কোশ্চেনে দেওয়া ছিল না। বাট যদি দেওয়া থাকতো তাহলে ওইটা আমরা কনসিডার করতাম। সে এখানে যদি 1000 ইউনিট দেওয়া থাকতো তাহলে 1000 প্লাস 9,900 আমার অ্যাভেলেবেল থাকতো। আমি বুঝতে পারছি কতটা? ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি, হ্যাঁ, তখন আমার রিটার্নটা মাইনাস হবে। আমি ধরে নিচ্ছি এই বছরে আমার ওপেনিং কোন ইনভেন্টরি কোশ্চেনে দেওয়া ছিল না, আমি নতুন করে ইনভেন্টরি পারচেজ করছি কত, 10,000, যেখান থেকে আমি 100 রিটার্ন দিয়ে দিচ্ছি। তাহলে এখন আমার কাছে অ্যাভেলেবেল কত ইউনিট আছে? 9,000, রাইট? নাও আমি আমার কাস্টমারের কাছে ম্যাক্সিমাম কতটুকু ইনভেন্টরি সেল করতে পারবো এই বছর? আমি রাখবো, মানে মজুদ রাখতে চাই, আমি কি মজুদদার? পেঁয়াজের মতো, মানে পেঁয়াজের মতো কি আমি রাখতে চাই যে? ওকে, তার মানে আমি বলতে চাচ্ছি ম্যাক্সিমাম কত ইউনিট আমি সেল করতে পারবো এই বছর, মানে ম্যাক্সিমাম বলতে আমার কাছে আছে কত অ্যাভেলেবেল, 9,900। সো আমি 9,900ই সেল করতে পারবো, রাইট? ওকে, বাট প্র্যাকটিক্যালি তো এটা হয় না, 9,900 তার আমি সেল করি না, অর পসিবল না, রাইট? ওকে, সো আমি ধরে নিচ্ছি the company sold total 8,000 unit of inventory to customers, মানে আমি কত ইউনিট সেল করতে পারছি? 8,000, ক্লিয়ার? ওকে, তাহলে আমি ইনভেন্টরি সেল করলাম 8,000 ইউনিট, ফাইন। আমি কি $500 সেল করব? মানে হতে পারে না, মানে হবে, মানে আমি 500 টাকা দিয়ে ল্যাপটপ কিনে 500 টাকায় সেল করব, আর 500 টাকায় ডেস্কটপ আমি সেল করব না। তার মানে অফকোর্স আমি এখানে আমার একটা প্রফিট রাখবো, আমি একটা মার্কআপ রাখবো। ধরলাম আমি প্রত্যেকটা ল্যাপটপ সে আমি $700 সেল করি, তাহলে আমার সেলিং প্রাইস ইচ, প্রত্যেকটা প্রোডাক্টের সেলিং প্রাইস কত করে তাহলে? $700, ক্লিয়ার? এইটুকু বুঝতে কোনো সমস্যা? Okay. তাহলে আমি কত ইউনিট সেল করলাম? 8,000। কত ইউনিট করে প্রত্যেকটা ইউনিট? তাহলে 8,000 ইন্টু 700 কত হয় টোটাল? মানে 5.6 মিলিয়ন। আপনারা 1000 মিলিয়নের এই গেমটা তো বুঝেন, সো ইট অলওয়েজ ইনক্রিজেস বাই 3000, মানে 330, মানে 3টা জিরো করে করে বাড়ে। যেমন আমি যখন 1000 বলি তাহলে একের পরে কয়টা শূন্য দিবেন? 3টা। বাট যখন আমি ইংরেজিতে লাখ বলতে কিন্তু কোনো কথা নাই, ইটস অল অ্যাবাউট 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। ওকে, ইংরেজিতে কোটি বলতেও কোনো কথা নাই, ইটস আ সাবকন্টিনেন্টাল থিং, আমরা ইউজ করি। তো যখন আমি বলবো 1000, তার মানে একের পরে কয়টা শূন্য? 3টা। যখন আমি বলবো 1 মিলিয়ন, তাহলে আরো 3টা শূন্য অ্যাড হয়ে যাবে, তাহলে একের পরে তখন কয়টা শূন্য হবে? 6টা। যখন আমি বলবো 1 বিলিয়ন, তখন 9টা। সো ইট অলওয়েজ ইনক্রিজ বাই 30। ওকে, তো এখন অনেক সময় কোশ্চেনে আপনারা এই ট্রিকি জিনিসগুলো অথবা এই সিলি জিনিসগুলো বলার কারণ হচ্ছে অনেক সময় আপনারা এক্সামে যখন আনসার করবেন তখন আপনাকে এক্সামিনার বলে দিবে যে 1000 কমন নিয়ে করতে। তার মানে যদি আনসারটা 1 মিলিয়ন হয় তাহলে আপনি আনসারটা বসাবেন কত? 1000 কমন নিবেন, মানে হচ্ছে তাহলে 1000 বসাবেন, নট 1 মিলিয়ন, মানে 6টা শূন্য দিবেন না, 3টা শূন্য দিবেন। মানে যদি 6টা শূন্য দেন তার মানে ওখানে আরো 3টা শূন্য কমন ধরে নেবে। আমি বুঝাতে পারিনি কথাটা? বুঝাতে পারছি? আপনাকে কোশ্চেনে এক্সামিনার বললো আপনার যে আনসারটা হবে, আনসারটা 1000 কমন নিয়ে আনসারটা হবে, কমন হবে, 3টা শূন্য কমন থাকবে, রাইট? এখন আপনার আনসার আসলো হচ্ছে 1 মিলিয়ন।
তো আপনি ইনসার্ট করবেন কি 1 মিলিয়ন ইনসার্ট করবেন নাকি 1000 ইনসার্ট করবেন? 1000 ইনসার্ট করবেন। যদি 1 মিলিয়ন ইনসার্ট করেন তাহলে 1 মিলিয়নের পরে আরো 3টা শূন্য আছে বলেও কনসিডার করে নেবে। বুঝতে পারছি কথাটা? সো ইটস এ সিলি থিং বাট ইম্পর্টেন্ট থিং। তাহলে আমি কত টাকার গুড সেল করছি? 56 লাখ, রাইট? ওকে, তাহলে এখন আসি আমরা ডাবল এন্ট্রি কি হবে? আমি যে সেল করলাম, আমরা কি বলছি ইনভেন্টরি পারচেজ অথবা সেল, এটা আমরা মুভমেন্টটা দেখাবো কি দিয়ে? যদি পারচেজ করি তাহলে পারচেজ অ্যাকাউন্ট দিয়ে, আর যদি সেলস করি তাহলে সেলস অ্যাকাউন্ট দিয়ে। তাহলে আমি সেল করছি এখানে, ওকে, তাহলে আমার সেলস অ্যাকাউন্ট দিয়ে হবে। তাহলে সেলস অ্যাকাউন্ট, এখন সেলস কি বাড়তেছে না কমতেছে? সেলস কি ইনকাম না এক্সপেন্স? হ্যালো, আচ্ছা, সেলস অ্যাকাউন্ট এটা আমার ইনকাম অ্যাকাউন্ট, রাইট? তাহলে আমি ব্র্যাকেটে লিখি ইনকাম। ইনকাম বাড়তেছে না কমতেছে? ইনকাম বাড়লে কি হয়? ইনকাম বাড়লে ক্রেডিট। কত টাকা বাড়তেছে ইনকাম? এই যে 56 লাখ। এবং যেহেতু এটা ইনকাম, এটা আমার কোথায় যাবে? স্টেটমেন্ট অফ ক্লিয়ার। এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এই সেলসটা আমি কিভাবে করছি? ক্রেডিটও হইতে পারে, ক্যাশও হইতে পারে। যদি ক্যাশ হয় তাহলে আমি টাকাটা ইমিডিয়েটলি পেয়ে গেছি, তাহলে আমার ক্যাশ অর ব্যাংক ডেবিট হবে, রাইট? আর অর যদি আমি ক্যাশে না করে ক্রেডিটে সেল করি তাহলে সেটাকে আমরা কি বলি? রিসিভেবল, যার কাছ থেকে আমি টাকা পাবো। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল, রাইট? অ্যাকাউন্ট রিসিভেবল কি অ্যাসেট না লায়াবিলিটি নাকি? অ্যাসেট। তাহলে অ্যাসেট বাড়তেছে না কমতেছে? তাহলে বাড়লে কি হয়? গট দ্য পয়েন্ট আই থিঙ্ক, রাইট? ওকে, এন্ড নাও আমি ধরে নিলাম আমি যা সেল করছি সেটাই, মানে আমার আর এখান থেকে কোন ইনভেন্টরি রিটার্ন আসে নাই, মানে কাস্টমারের কাছ থেকে রিটার্ন আসে নাই। যদি আসতো, আচ্ছা আমি যেহেতু রিটার্ন করছি রিটার্ন ধরেই নেই যে রিটার্ন আসছে। সে আমি যে 8000 ইউনিট গুড সেল করলাম, এর মধ্যে আউট অফ 8000 ইউনিটস দেয়ার ওয়ার 50 ইউনিটস গুডস অর ইনভেন্টরি ওয়াজ ফল্টি। হ্যাঁ, হ্যাঁ, ফল্টি মানে আমার ইনভেন্টরি 50টা ইউনিট ড্যামেজ ছিল, এন্ড কি করছে কাস্টমার রিটার্ন ব্যাক টু আস। তাহলে এটাকে আমরা কি বলি? সরি, সেলস রিটার্ন অর রিটার্ন ইনওয়ার্ড। কেননা আমি রিটার্নটা পাচ্ছি, ফেরত চলে আসছে আমার কাছে। ক্লিয়ার? ওকে, রিটার্ন ইনওয়ার্ড যদি হয় মানে সেলস রিটার্ন যদি হয়, এটা আমার ইনকামকে বাড়ায় না কমায়? তাহলে এটা আমার ইনকামকে কমায়। ভেরি গুড। তাহলে ইনকাম যদি কমে যায়, তাহলে ইনকাম কমলে কি হয়? ইনকাম করলে আমার ডেবিট। কত ইউনিট? 50 ইউনিট। কত করে? $700 করে। তাহলে 50 ইন্টু 700 কত হবে? 35,000 নাকি? রাইট? আর এই টাকাটা যদি আমার ক্রেডিট ট্রানজাকশনের মাধ্যমে হইতো, মানে তাহলে রিসিভেবলের সাথে অ্যাডজাস্ট হবে। আর যদি আমার ক্যাশ আমি পাইতাম তাহলে কাস্টমারকে এখন আমার ক্যাশ দিয়ে দিতে হচ্ছে, রাইট? তার মানে কি? ক্যাশ অর ব্যাংক অর অ্যাকাউন্ট রিসিভেবল। আমি কি বুঝতে পারতেছি কথাটা? কোনো সমস্যা হচ্ছে? ক্লিয়ার? তাহলে এখন আমার লাস্ট কোয়েশ্চেন, এবং আজকের জন্য এখানেই শেষ। আগামী ক্লাসে আমরা এই জায়গাটা থেকে শুরু করব। লাস্ট কোয়েশ্চেন, আমি আমার কত ইউনিট অ্যাভেলেবেল ছিল ফর সেল? 9900। 9900, সরি, আমি সেল করলাম কত?
আমি অ্যাকচুয়ালি সেল করছি কত, 8,000 সেল করছি না, 8,000 থেকে আমার আবার রিটার্ন আসছে, মাইনাস করে দিতে পারি, অথবা ওইটা আমি আলাদা করে পরে একই একই। আচ্ছা ঠিক আছে, অ্যাকচুয়ালি সোল্ড, আমি আবার অ্যাড ব্যাক করে দিব তাহলে এটা। তাহলে আমি অ্যাকচুয়ালি সেল করছি কত, 8,000, রাইট? তাহলে আমার অ্যাকচুয়ালি ইনভেন্টরি থাকার কথা ছিল কত, 9,900 থেকে আমি, বাট এখান থেকে আমি আবার কি পাইছি, অ্যাট রিটার্ন ইনওয়ার্ডস, কত কত ইউনিট আমি রিটার্ন ইনওয়ার্ড পাইছি, 50। তাহলে এখন আমরা আসি, তাহলে অ্যাকচুয়ালি আমার বছর শেষে এন্ড অফ দ্য ইয়ার ক্লোজিং ইনভেন্টরি কত ইউনিট আছে, 9,900 থেকে 8,000 যদি আমি বাদ দিই তাহলে কত ছিল, 1,900। 1,900 থেকে আমার আবার 50 বেড়ে যাচ্ছে, তার মানে 1,950 বাড়তেছে, রাইট? তাহলে আমার ফাইনালি কত ইউনিটের ইনভেন্টরি রয়ে গেছে আমার বিজনেসে, 1,950, যেটা পরবর্তী বছরের জন্য কি হবে, ওপেনিং ইনভেন্টরি। ক্লিয়ার? এখন এখন যে কোশ্চেনটা করে আমি আজকের জন্য ছেড়ে দিব, আমি আমার ইউনিট সেল করছি কত, নেট 7,550, মানে আমার রেভিনিউ এখানে দেখাচ্ছি কত, 7,550 ইউনিটের, সরি 7,950 ইউনিটের, সরি 7,950 ইউনিটের, রাইট? ওকে, আমি যেহেতু রেভিনিউ দেখাচ্ছি 7,950 ইউনিটের, আমার এক্সপেন্স তো কত ইউনিটের দেখাইতে হবে, আমি কি এক্সপেন্স এই 9,900 ইউনিটের দেখাইতে পারবো? আমি আমার কোশ্চেনটা আবার বলি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাচিং কনসেপ্ট? ম্যাচিং কনসেপ্ট কি বলে, আমি যতটুকু রেভিনিউ আর্ন করব, যতটুকু ইনকাম আমি আর্ন করব, ওই ইনকাম আর্ন করার জন্য ওই বছর যত টাকার এক্সপেন্স হয়েছে আমি তত টাকার এক্সপেন্সই দেখাবো, নট মোর দ্যান দ্যাট। আমি কি কথাটা বুঝাইতে পারছি? তাহলে আমরা যেই ইনভেন্টরিটা সেল করলাম 8,950 ইউনিট, আমি রেভিনিউ দেখাচ্ছি কত ইউনিট, 8,950 ইউনিটের জন্য, রাইট? বাট এক্সপেন্স কত ইউনিটের বুক হয়ে আছে, 9,900। আমি কি 9,900 ইউনিটের এক্সপেন্স দেখাইতে পারবো? তাহলে এখানে গ্যাপ কত ইউনিট, 1,950, রাইট? এই 1,950টাই আমার কি ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি। আমি বুঝাতে পারছি কথাটা? তাহলে এই যে আমরা ইনভেন্টরি IS2 বলতেছি, আমরা IS2 তে এই জিনিসটাই শিখবো আগামী ক্লাসে ইনশাল্লাহ, যে এই যে 1,950 ক্লোজিং ইনভেন্টরি, এইটা আমরা 1,950, এটা কি ভ্যালু বলতেছি না ইউনিট বলতেছি, কোয়ান্টিটি বলতেছি, কোয়ান্টিটি, ইউনিট, রাইট? দ্যাট ইজ দ্য পারপাস অফ IS2। এখন আমরা শিখবো IS2 তে কি বলছে। তাহলে আমার এই যে কোয়ান্টিটি অফ 1,950 ইউনিট অফ ইনভেন্টরি, এইটার ভ্যালুয়েশনটা আমি করব কিভাবে, সেটাই আমাকে IS2 গাইড করবে। আমি কি বুঝতে পারছি কথাটা? এতক্ষণ আমরা IS2 এর সারাউন্ডিং জিনিস নিয়ে কথা বলছি, আগামী ক্লাসে আমরা IS2 এর এই মেইন পয়েন্টটা নিয়ে কথা বলবো, যে আমরা IS2 অনুযায়ী এই যে ক্লোজিং ইনভেন্টরি, এইটার ভ্যালুয়েশনটা কত হবে। ক্লিয়ার? একটু ছোট করে লিখে চলে যায় আজকে। সো লেখেন, অ্যাকর্ডিং টু IS2, আমার ক্লোজিং ইনভেন্টরি কত ইউনিট, 1,950। অ্যাকর্ডিং টু IS2, ক্লোজিং ইনভেন্টরি কত ইউনিট, 1,950 ইউনিট, should be valued at lower of cost and net realizable value।
দ্যাটস ইট। সো আমরা আগামী ক্লাসে এটা নিয়েই কথা বলবো। হ্যাঁ, আগামী ফ্রাইডে না মানডে একটু কথা বলি, মানে ওদের ফ্রাইডে তো মনে হয় ওই যে ওনাদের অনলাইন ক্লাস মেবি, যাদের এফ8 আছে। সো হাউ উই গোনা প্রসিড, আর আপনাদের কোনো প্রবলেম হয়েছে কিনা লাস্ট মানডের অনলাইন ক্লাসে, মানে আই ডোন্ট নো, মানে লেটস গেট দ্য ফিডব্যাক, তারপর আমরা ডিসিশনটা নেই সবার মধ্যে। কারণ আমরা মেবি অনলাইন হইলে মানডে আমরা টাইমটা সেভ করতে পারি, ওই যে আসা যাওয়ার যে টাইমটা, সেই টাইমটা সেভ হয় সিগনিফিকেন্টলি, বিশেষ করে শেষ করে আবার বাসায় যে অবস্থা একটু দেরি হয়ে যায়। লেটস সি, আমরা একটু হ্যালো স্যার। হ্যাঁ স্যার আমার আরেকটা ক্লাস আছে। হ্যাঁ আপনি আপনি ইমেলে আমি রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। নেট রিয়েলাইজেবল ভ্যালু এটা কিভাবে ক্যালকুলেট করব, সেটার ফর্মুলা হচ্ছে এটা, এস্টিমেটেড সেলিং প্রাইস, মানে আমি ওই ক্লোজিং ইনভেন্টরি নেক্সট ইয়ারে সেল করে কত টাকা পাবো সেটার এস্টিমেশন, লেস যদি ওই ইনভেন্টরিটা আমার ফার্দার কোনো মডিফিকেশন করতে হয়, মানে অনেক সময় হয় না যে ইনভেন্টরি হয়তো আমাকে কিছু কারেক্ট করতে হবে, কিছু আপডেট করতে হবে, সো এটা কমপ্লিট করার জন্য যদি কোনো কস্ট লাগে সেটা, অ্যান্ড যদি কোনো সেলিং খরচ লাগে, যে এজেন্টকে কোনো কমিশন দেওয়া, ডিস্ট্রিবিউশন কোনো কস্ট, সেগুলো বাদ দিয়ে নেট কত টাকা পাবো আমি। সে আপনি ধরেন আপনার মোবাইলের কথা যদি চিন্তা করেন, যে মোবাইল সেল করে কত টাকা পাবেন, সেটা আপনি বলতেছেন এনআরভি ক্যালকুলেট করবেন কিভাবে। তো এখন মোবাইলটা আপনি সেল করবেন, বাট মোবাইলে হয়তো বা চার্জারটা কাজ করে না, সো মোবাইলের চার্জারটা ঠিক করেই তো আপনাকে মোবাইলটা সেল করতে হবে, সো আপনি চার্জারটা ঠিক করলেন, রাইট। এখন আসেন আপনি মোবাইলটা সেল করবেন কোন একটা এজেন্টের মাধ্যমে, ওকে আবার 500 টাকা দিতে হবে আপনার, তাহলে আপনি নেট রিয়েলাইজেবল ভ্যালু বলতে কি বুঝবেন, যে আপনি ধরেন মোবাইলের দাম আছে 1 লাখ, চার্জার ঠিক করতে আপনার গেছে 2,000 টাকা, তাহলে ওইখান থেকে 2,000 টাকা আপনি বাদ দিবেন, এজেন্টকে দিতে হবে আরো 500 টাকা, তাহলে আপনার নেট রিয়েলাইজেবল ভ্যালু কি 1 লাখ হবে? আর তখন 1 লাখ থেকে 2,000 বাদ দিবেন, 500 বাদ দিবেন, যেটা থাকবে সেটাই আপনার জন্য নেট রিয়েলাইজেবল ভ্যালু। আমরা এটা দেখবো আগামী ক্লাসে দেখবো। ওকে, কোনো কনফিউশন? আমরা যেটুকু লিখলাম এটুকুর মধ্যে আমি অফকোর্স আগামী ক্লাসে এটা ডেসক্রিপশনটা দেখবো, যে কস্ট কিভাবে আমরা ক্যালকুলেট করি, এনআরভিটা কিভাবে ক্যালকুলেট করি, এন্ড আফটার দ্যাট আমরা এটাও দেখবো যে কোন কোন কম্পোনেন্ট আমরা কস্টে ইনক্লুড করতে পারি, কস্টে ইনক্লুড করতে পারি না, তো এই ডিটেলসে আমরা ইনশাআল্লাহ দেখবো। এন্ড হোপফুলি আগামী ক্লাসে আমরা এটার প্র্যাকটিসটাও করতে পারবো, এক্সাম কিটার প্র্যাকটিসটা, সো তখন আপনারা আরো রিলেট করতে পারবেন যে আসলে আমরা কি বলতে চাচ্ছি। ওকে, সো আমার আজকের জন্য এখানে আমরা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।